শুনতে পাচ্ছিস তো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো দেখ, আজকে আমরা থার্মোডাইনামিক্স আমি একদিন পড়িয়েছিলাম, স্টার্ট করেছিলাম রাদার। তো আজকে আরো অনেক কিছু পড়তে হবে, আজকে আরো ইন্টারেস্টিং বেশ কিছু। থার্মোডাইনামিক্স তো খুব কনসেপচুয়াল জিনিস, তো কনসেপ্ট একটু সময় লাগছে, কিন্তু সময় লাগুক, আমাদের হাতে সময় আছে, সময় অবশ্যই লাগবে, কারণ জিনিস বুঝতে গেলে সময় নিশ্চয়ই লাগবে। কিন্তু সময় লাগুক সেটা নিয়ে প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে তুই বুঝতে পারছিস কিনা। যেই মাত্র তুই বুঝতে পারবি না, যেখানে অসুবিধা হবে অবশ্যই তুই বলবি, কারণ ছোট ছোট জিনিসপত্র যেগুলো খুব স্মল থিং বলে তোর মনে হতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক কনসেপ্ট লুকিয়ে রয়েছে, এবং সেগুলো যত পড়বি ততই কিন্তু অবাক হবি। আস্তে আস্তে কোশ্চেন কীরকম দেবে, কোশ্চেনের প্যাটার্ন, সেসব নিয়ে আলোচনা করতে হবে। তো থার্মোডাইনামিক্স একটা হিউজ ব্যাপার, মানে আমি তো এরকম দেখেছি যে আমাকে আমার স্যার যিনি পড়াতেন আর কি, পরবর্তীকালে আমি যখন পড়াশোনা করে দেখলাম যে অনেক কিছু জিনিসই কিন্তু ঠিকঠাক আমি আগে বুঝিনি আর কি, যেটা পরে আমি আবার ভালো করে বুঝতে পারলাম। তো যাকে আমরা স্টার্ট করছি আজকের থার্মোডাইনামিক্সের লেকচার নাম্বার 2, যেটা আগের দিনকার 1 পড়িয়েছিলাম, যেখানে শেষ করেছিলাম, তারপর থেকে আমরা শুরু করছি। দেখ, নিশ্চয়ই ভালো লাগবে। তো থার্মোডাইনামিক্সে আমি কিছু প্রপার্টির কথা বলেছিলাম। সেই প্রপার্টি হচ্ছে কি না, ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মানে কি? ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মানে হচ্ছে তুই একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম এ, তো এখানে কিছু মলিকিউলস আছে, অ্যাটমস আছে, তার টেম্পারেচার, তার প্রেশার, তার ভলিউম, এই সবগুলো তোর জানা আছে। ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা কর, প্রত্যেকটা পয়েন্ট তুই বোঝার চেষ্টা করবি, খুব ভাল লাগবে দেখবি। যে একটা সিস্টেম আছে, সিস্টেমকে ডিফাইন করতে গেলে তাকে কিছু প্রপার্টি বলতে হবে, সিস্টেমের কিছু প্রপার্টি বলতে হবে, টেম্পারেচার বলতে হবে, প্রেশার বলতে হবে, তার ভলিউম বলতে হবে, নাম্বার অফ মোলস বলতে হবে, এগুলো সমস্ত বলতে হবে। তো ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মানে হচ্ছে যে এই প্রপার্টিগুলো, যেগুলো কিনা আমরা একটা সিস্টেমকে ডিফাইন করতে ইউজ করি। একটা সিস্টেম মানে এই নয় যে একটা কন্টেনারের মধ্যে কিছু নাইট্রোজেন আছে, দিস ইজ নট কল্ড অ্যাজ সিস্টেম। সিস্টেম মানে কি, সেটা একটা পার্টিকুলার স্টেটে আছে। স্টেট মানে কি, মানে হচ্ছে যখন তার টেম্পারেচার, প্রেশার, ভলিউম এইসব বলা হয়ে গেছে, ফিক্সড করা হয়ে গেছে, এত টেম্পারেচার, এত প্রেশার, এত ভলিউম, এইসব আমি বলেছি, তাহলে ওটা একটা থার্মোডাইনামিক স্টেট হলো। তো সিস্টেমকে ভালো করে কথাটা বোঝার চেষ্টা কর, লেট মি ক্লিয়ার। একটা সিস্টেম মানে সেখানে বেশ কিছু মলিকিউলস আছে, কি ওয়াটার আছে, 1 বিকার জল আছে, যাই থাকুক না কেন, তাকে তুই প্রথমে কি বলতে হবে, সেটা তার সম্পর্কে তো বলতে হবে। তার টেম্পারেচার কত, তার প্রেশার কত, তার ভলিউম কত, তার ডেন্সিটি কত, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, তার কালার কি, এরকম ভেরিয়াস প্রপার্টি তার রয়েছে, সেটা সিস্টেমের প্রপার্টি। এবং সেই প্রপার্টিগুলোকে বলে কি, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। কেন বলে ম্যাক্রোস্কোপিক, কেন বলে আগের দিনকার বলেছি যে ওখানে কিন্তু একটা বা দুটোর প্রশ্ন নেই, লার্জ নাম্বার অফ মলিকিউলস রয়েছে, লার্জ নাম্বার অফ মলিকিউলস, অ্যাটমস, আয়নস, এই সব রয়েছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। তো তুই যখন একটা সিস্টেমকে তুই ডিফাইন করলি, তুই যখন বলে দিলি যে এর টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এর প্রেশার 1 অ্যাটমসফিয়ার, এর ভলিউম এত, তখন কি না ওটা একটা স্টেট হয়ে গেল, ইনিশিয়াল স্টেট, সিস্টেমের ইনিশিয়াল স্টেট। আবার তুই যখন চেঞ্জ করবি তখন আরেকটা স্টেট হবে। স্টেট মানে হচ্ছে যেখানে তুই প্রপার্টিগুলোকে ডিফাইন করতে পেরেছিস, তুই বলে দিয়েছিস যে এটা 25 ডিগ্রি সেলসিয়াসে এই স্টেটটা। স্টেট মানে কি, সেখানে যে মলিকিউলসগুলো আছে তাদের ওই প্রপার্টিটা তুমি ফিক্সড করে বলে দিয়েছো, প্রপার্টিটা মেজার করেছো।
এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দেখ, বোঝার চেষ্টা কর, আমার কথাগুলোকে ফিল করার চেষ্টা কর, তাহলে দেখবি মজাটা লাগবে। না হলে খানিকটা এগোবার পরে দেখবি আর তুই কিছু বুঝতে পারছিস না, পুরো ব্যাপারটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কারণ থার্মোডাইনামিক্স, আমি বারবার বলছি যে থার্মোডাইনামিক্স কিন্তু আর 5টা চ্যাপ্টারের মতো নয়। তোর স্কুলেও পড়া হবে, তুই সব জায়গায় পড়বি, দেখবি যে কি কি পড়া হয়, আমাকে তারপরে বলবি, আমাকে তুই বোঝাবি। কারণ এতই এটা জটিল ব্যাপার, এতই ঘোরানো ব্যাপার, স্টেট, সিস্টেম, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি সব মিলিয়ে মাথা মাথা খারাপ হয়ে যায়। আমি তোকে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি নিয়ে বলছি। এক মিনিট। তো ম্যাক্রোস্কোপিক প্রপার্টি সেটা দু রকমের, এই প্রপার্টিটা দু রকমের হয়। দেয়ার আর টু ডিফারেন্ট টাইপস অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। এক হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টি, কিছু প্রপার্টিকে বলে এক্সটেন্সিভ, কিছু প্রপার্টিকে বলে ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ এর মানে কি? এক্সটেন্সিভ প্রপার্টি মানে কি, ইন্টেন্সিভ প্রপার্টি মানে কি? দেখ, আমি তোকে বোঝাচ্ছি, তুই ভালো করে শোন, মুখস্থ করতে যাবি না। কোন কোন প্রপার্টিগুলো এক্সটেন্সিভ, কোন কোন প্রপার্টিগুলো ইন্টেন্সিভ অনেকে মুখস্থ করে। প্রপার্টি প্রচুর আছে, কিন্তু তুই যদি বুঝতে পারিস তাহলে যে কোনো প্রপার্টির কথা তোকে বললে তুই কিন্তু বুঝে যাবি ওটা এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ। কারণ আমাদের একটা কমন কোশ্চেন হচ্ছে এটাই, যে অনেকগুলো প্রপার্টি তুলে দেয়, দিয়ে বলে যে কোনগুলো এক্সটেন্সিভ হবে কোনগুলো ইন্টেন্সিভ হবে তুমি বলো। পরে পরে আরো আমি তোকে বলতে থাকবো, এখন যে প্রপার্টিগুলো তুই জানিস সেগুলো নিয়েই আমি বলছি। তো প্রথম কথা হচ্ছে যে এক্সটেন্সিভ প্রপার্টি মানে কি? এক্সটেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে যে এ প্রপার্টি হুইচ ইজ ডিপেন্ড অন দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। যে প্রপার্টিটা ওখানে ম্যাটার কতটা আছে, ম্যাটার মানে মোলস, নাম্বার অফ মোলস বা মলিকিউলস বা অ্যামাউন্ট কতটা আছে, এসবের ওপর ডিপেন্ড করে। অ্যামাউন্ট এসবের ওপরে ডিপেন্ড করে, ম্যাটারের ওপরে ডিপেন্ড করে। তাকে তুই বলবি কি? তাকে বলবি এক্সটেন্সিভ প্রপার্টি। যে কেবলমাত্র ম্যাটারের ওপরে ডিপেন্ড করে, অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করে, কোয়ান্টিটির ওপরে, কত কোয়ান্টিটি অফ ম্যাটার রয়েছে তার উপরে ডিপেন্ড করে, নাম্বার অফ মোলস, মলিকিউলস, এইসব বাংলায় বলে পরিমাণের ওপর নির্ভর করে, অ্যামাউন্টের ওপর নির্ভর করে, তাকে কি বলে এক্সটেন্সিভ প্রপার্টি। যেরকম আমি তোকে কিছু এক্সাম্পল দিতে পারি, যেরকম মাস, মাস তো ওখানে কতটা জিনিস আছে তার উপরে ডিপেন্ড করবে। ভলিউমও তাই, কতটা জিনিস আছে তার উপর ডিপেন্ড করবে। ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি, এই তিনটে জিনিস তুই এখন বুঝতে পারবি না, আমরা থার্মোডাইনামিক্সে পরে পরে আসছি। কিন্তু মাস, ভলিউম, এ দুটো আমি তোকে বললাম, আরও তোকে আমি বলছি। এগুলো কিন্তু সবসময়তেই কতটা পরিমাণ আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। ওর ওখানে কতটা মাস আছে বা কতটা অ্যামাউন্ট আছে তার উপরে কিন্তু সবসময় ডিপেন্ড করে। তো তাকে বলে এক্সটেন্সিভ প্রপার্টি। এখন দেখ, এক্সটেন্সিভ প্রপার্টি, ধর এটা 200 ml ওয়াটার আছে, তো এটাতে 100 ml ওয়াটার আছে, তাহলে এই দুটোর ভলিউমটা আলাদা। ভলিউম এটা 200 ml, এটা 100 ml। তাহলে ভলিউমটা কিন্তু এটা, এতে যে কোয়ান্টিটি আছে, এতে যে অ্যামাউন্ট আছে ম্যাটার, আর এতে যে ম্যাটারটা রয়েছে সেই ম্যাটারটা কিন্তু একই পরিমাণে নেই। ম্যাটারটার যে অ্যামাউন্ট সেটা আলাদা রয়েছে। জল এতে যতখানি রয়েছে ওতে ততখানি নেই। তাহলে ভলিউম কিন্তু একটা কি হবে, এক্সটেন্সিভ প্রপার্টি হবে। ওখানে কতটা ম্যাটার রয়েছে, কতটা জল রয়েছে, কত মোল
কত মোল, কত মলিকিউল, এসব কি এক আছে? দুটোতে এক আছে? নেই। একটাতে বেশি আছে, একটাতে কম আছে। তাহলে ভলিউমটাকে আমি কি বলবো? এক্সটেন্সিভ প্রপার্টি বলবো। কথাটা বোঝার চেষ্টা করে, এক্সটেন্সিভ প্রপার্টি এটাকে বলবো, ভলিউমটাকে এক্সটেন্সিভ প্রপার্টি বলবো। সিম্পল ব্যাপার। কিন্তু কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি মানে মানে যেখানে এমন প্রপার্টি যেটা কিনা কোয়ান্টিটি অফ ম্যাটারের ওপরে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ড করে না, ডিপেন্ড করবে না। কতটা ওখানে ম্যাটার আছে, কি পরিমাণ আছে, কত মলিকিউলস আছে, কত মোলস আছে, এসবের ওপরে ডিপেন্ড করবে না, তখন তাকে বলে কি? ইন্টেন্সিভ প্রপার্টি। তখন সেটাকে বলে ইন্টেন্সিভ প্রপার্টি, যেটা কিনা কোয়ান্টিটি অফ ম্যাটারের ওপরে ডিপেন্ড করে না। যেমন ধর, আমি তোকে বলছি যে ধর টেম্পারেচার, প্রেশার, ডেনসিটি, ভিসকোসিটি, এরকম হাজারো জিনিস আছে যেগুলো কিনা ম্যাটারের অ্যামাউন্টের উপরে, কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে না। আমি ধর তোকে যেরকম ভাবে বোঝাচ্ছি, ধর এখানে অল্প জল আছে, লেস নাম্বার অফ মোলস আছে, এখানে কিন্তু বেশি জল আছে, কিন্তু বয়েলিং পয়েন্ট এরও 100°C, এটাও 100°C। তো বয়েলিং পয়েন্ট তুমি কতটা জল নিয়েছো তার উপরে কিন্তু বয়েলিং পয়েন্টটা ডিপেন্ড করে না। তুমি 1 লিটার জল নিয়েছো কি 5 লিটার জল নিয়েছো, কি 1 কেজি জল নিয়েছো কি 5 কেজি জল নিয়েছো, তার উপরে বয়েলিং পয়েন্টটা ডিপেন্ড করবে না। বয়েলিং পয়েন্টটা কিন্তু তুমি যাই অ্যামাউন্ট নাও না কেন, ওর মধ্যে ম্যাটার যাই থাকুক না কেন, সেটা কিন্তু 100°C বয়েল করবে। ধর টেম্পারেচার, টেম্পারেচার কোনো সময়তেই কিন্তু সেটা তার মধ্যে কোয়ান্টিটি অফ ম্যাটারের উপর ডিপেন্ড করে না। একটা মোটা লোক আর একটা রোগা লোকের জ্বর হয়েছে, দুজনেরই কিন্তু 102°F তাতে জ্বর হয়েছে। এরকম নয় যে মোটা লোক বলে তার মাস, কোয়ান্টিটি অফ মাস তার শরীরে বেশি আছে, সেই জন্য তার 110-20 হলে তবে জ্বর হবে, রোগা লোকের 90 হলেই জ্বর হবে, এরকম ধরনের কোনো ব্যাপার নেই। তো টেম্পারেচার বিষয়টা কিন্তু এটা ইন্টেন্সিভ প্রপার্টি। তুমি অল্প পরিমাণ জল নাও বা বেশি পরিমাণ জল নাও, তাতে কিন্তু টেম্পারেচারে ডিফারেন্স হবে না। বয়েলিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, এইসব অল দোজ কোয়ান্টিটিস আর ইন্টেন্সিভ প্রপার্টি, যেগুলো কিনা মাসের ওপর বা কোয়ান্টিটি অফ ম্যাটারের উপরে ডিপেন্ড করে না, বা নাম্বার অফ মোলস বা মলিকিউলসের উপর ডিপেন্ড করে না, পরিমাণের উপর ডিপেন্ড করে না, কতটা আছে তার উপরে ডিপেন্ড করে না, তাকে বলে ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে ইন্টেন্সিভ কথাটার মানে হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল। এটা কিন্তু বাইরে থেকে কোনো চেঞ্জ হবে না, ওটা কিন্তু ওর নিজস্ব প্রপার্টি। বয়েলিং পয়েন্ট তুমি বাইরে থেকে জল বেশি ऐड करो, যাই করো, ইন্টারনাল। তো বলে ये अंदर का बात है, মানে এটা ভিতরকার ব্যাপার, যে বয়েলিং পয়েন্ট, টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি ওর ওর ইন্টারনাল ব্যাপার, তুমি এক্সটার্নালি ওটাকে চেঞ্জ করতে পারবে না। জল খানিকটা ঢেলে নিলে, এইসব করে নিলে তো হবে না। ইন্টেন্সিভ প্রপার্টি মানে তাই বোঝায়। ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ প্রপার্টিটা কি বুঝতে পেরেছিস সবাই? লেট মি ক্লিয়ার, এটা বুঝতে পেরেছিস? কোনো প্রবলেম আছে? এক্সটেন্সিভ প্রপার্টির যে ভলিউমের এক্সাম্পলটা ওটা একবার বলবেন? আচ্ছা ঠিক আছে, দেখ আমরা একটা কাজ করছি, আমরা একটা বিকার নিলাম, ভলিউমের এক্সাম্পলও জানতে চাইছে, তো আমরা একটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে আমরা কিছু জল রেখেছি, ওয়াটার, এর মধ্যে কিছু জল আছে। তো ভলিউমটাও বুঝতে পারছে না, চল আমরা এটা নিয়ে ডিসকাস করি। তো এই বিকারটার মধ্যে কিছু জল আছে, কতটা জল আছে না, ধরা যাক 100 ml ওয়াটার রয়েছে। তো 100 ml ওয়াটার, তোর বাড়িতে এই জলটা রয়েছে একটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে এই 100 ml জল আছে। জল রাখা রয়েছে, রেখে দিয়েছে, মা রেখে দিয়েছে 1000 ml ওয়াটার। এবারে তুই কি করলি না,
তুই এই জলটাকে দুটো পার্টে ভাগ করলি, একটা 600 ml, একটা 400 ml এ তুই এটাকে ভাগ করে ফেললি। কথার কথা যে তুই মা যেটা রেখে দিয়ে গেছে তুই সেটাকে 600 ml, 1000 ml ছিল, 600 400 ml তুই ওটাকে ডিভাইড করলি, দুটো পার্টে ভাগ করে ফেললি। এবারে আমাকে বল, এই ভাগ করার পরে আগে যে কালার ছিল জলের, এই দুটো পার্টে কি কোনো কালার চেঞ্জ হবে? কোনো কালার চেঞ্জ হবে জলের? কোনো কালার চেঞ্জ হবে না, কোনো কালার চেঞ্জ হবে না। তাহলে এটা কালারটা কি না ইন্টেনসিভ প্রপার্টি। আমি বাইরে থেকে ঢালাঢালি করে মাস চেঞ্জ করে কোয়ান্টিটি চেঞ্জ করে আমি চেঞ্জ করতে পারলাম না। টেম্পারেচার কি কোনো চেঞ্জ হবে? টেম্পারেচার কি কোনো চেঞ্জ হবে? টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না। এরও যা রুম টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে এটাও 25 ডিগ্রি সেলসিয়াস, এটাও 25 ডিগ্রি সেলসিয়াস হবে, একই হবে। আমি তো জল ঢেলে কম বেশি করেছি, তাহলে টেম্পারেচার ইন্টেনসিভ প্রপার্টি। ডেনসিটি, এই জলের ডেনসিটি ছিল 1 গ্রাম পার সিসি, তাহলে এটা কি হবে? এটাও কিন্তু 1 গ্রাম পার সিসি হবে, এটাও 1 গ্রাম পার সিসি হবে। ডেনসিটিও কিন্তু ইন্টারনাল প্রপার্টি হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এর মধ্যে দিয়ে লাইট পাস করছে, কতটা লাইটের ডিভিয়েশন হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাও কিন্তু ইন্টেনসিভ প্রপার্টি হবে। এখানে যে ওয়াটার আছে তার মোলার মাস, মলিকুলার মাস 18 ছিল মোলার মাস। এখানে যে জল আছে তাও তো মলিকুলার মাস 18ই হবে, এটাতেও 18ই হবে, 18ই হবে। মলিকুলার ওয়েট, মোলার মাস, ইন্টেনসিভ প্রপার্টি। সারফেস টেনশন, এই সারফেসে যতটা অ্যাট্রাকটিভ ফোর্স সেটাও কিন্তু একই থাকবে। প্রেসার সেটাও কিন্তু সেমই থাকবে। তাহলে যেগুলো কিনা আমি অ্যামাউন্টের পরিবর্তন করা সত্ত্বেও, এর অ্যামাউন্টের পরিবর্তন করে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও সবকিছু সেমই থেকে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ইন্টেনসিভ প্রপার্টি। কিন্তু এবারে বল আমাকে যে মোলস, এখানে যে নাম্বার অফ মোলস এখানে যা ছিল এটাতে তা আছে, এটাতে তা আছে, চেঞ্জ হয়ে গেছে, এক নেই। তাহলে এটা কি না এক্সটেন্সিভ প্রপার্টি। মাস, এর যা মাস ছিল, এর হয়তো এক কেজি মাস ছিল, এটার 1 কেজি আছে না, এটার 1 কেজি নেই, এটা 600 গ্রাম হয়ে গেছে, এটা 400 গ্রাম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, মাস চেঞ্জ হয়ে গেছে। ভলিউম, এটার 1000 লিটার ছিল, এটার 1000 লিটার আছে নেই, এটার 1000 লিটার আছে নেই, দুটোর চেঞ্জ হয়ে গেছে, ভলিউম চেঞ্জ হয়ে গেছে। এনার্জি, এনার্জি মানে ইন্টারনাল এনার্জি, মলিকুলগুলো যে দৌড়দৌড়ি করছে তার যে এনার্জি, সেই এনার্জি এক থাকবে না, এখানে মলিকুল নাম্বার তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে এনার্জিও এক থাকবে না। এগুলো সবই এক্সটেন্সিভ প্রপার্টি। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা কর। ইন্টেনসিভ হচ্ছে সব সময়তেই কিন্তু অ্যাডিটিভ নয়, নন অ্যাডিটিভ। তুমি একটা জল, এটা 400 আছে, 400 আছে আর 600 আছে, অ্যাড করে দিলে তাহলে এটা 1000 হয়ে গেল। তাহলে কি না ভলিউম ছিল এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম এক্সটেন্সিভ প্রপার্টি ছিল, তো ভলিউম দুটোকে অ্যাড করে দিলে কিন্তু আবার 1000 ml হয়ে গেল। কিন্তু টেম্পারেচার একটা 25 ডিগ্রি আর একটা টেম্পারেচার 25, দুজনে অ্যাড করে দিলে কিন্তু 50 ডিগ্রি হয় না, 25 অ্যাড করলে কিন্তু 25ই থাকে। ইন্টেনসিভ প্রপার্টি অ্যাড করে দেখে নিতে পারিস, নট অ্যাডিটিভ হবে, এক্সটেন্সিভ প্রপার্টি অ্যাডিটিভ হবে। এটাই গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে কনসেপশন ক্লিয়ার করে নে যে ইন্টেনসিভ প্রপার্টি দুটো অ্যাড করে দিলে, ডেনসিটি একজনের 1 গ্রাম পার সিসি আছে, আর একজনের ডেনসিটি 1 গ্রাম পার সিসি আছে, অ্যাড করে দিলে 2 গ্রাম পার সিসি হয় না, কখনোই হয় না। কিন্তু এখানে অ্যাডিটিভ প্রপার্টি, ভিসকোসিটি ইন্টেনসিভ প্রপার্টি, অবশ্যই ভিসকোসিটি ইন্টেনসিভ প্রপার্টি দেবরূপা বলছে ভিসকোসিটি ইন্টেনসিভ প্রপার্টি, কারণ ভিসকোসিটি কিন্তু ডিপেন্ড করে মলিকিউলের নেচারের ওপরে, তার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে না। এটা কি ওয়াটার, এটা কি স্টার্চ, এটা কি গ্লুকোজ, তো ওখানে তো মলিকিউল ওয়াটারই রয়েছে, আবার আমি ভাগ করার পরে সেটা ওয়াটারই রয়েছে,
1 মোল ওয়াটারের ভিসকোসিটি আর 10 মোল ওয়াটারের ভিসকোসিটি আলাদা হবে না। ভিসকোসিটি নাম্বার অফ মোলস, মলিকিউলসের উপর ভিসকোসিটি, সারফেস টেনশন এগুলো ডিপেন্ড করে না। লিকুইডের নেচারের উপর ডিপেন্ড করে, লিকুইডে কি ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স আছে, মলিকুলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে। তুমি যদি ওয়াটারের জায়গায় ইথাইল অ্যালকোহল রাখো, ভিসকোসিটি ডিফারেন্ট হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। তো আমি তোকে ভালোভাবে টোটাল বিষয়টা বোঝালাম। এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেনসিভ প্রপার্টি, যতগুলো যা যা জিনিস সমস্ত কিছু তুই সলভ করতে পারবি। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, নিজের মাথা থেকে আইডিয়াটা তো চলে আসবে যে এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেনসিভ প্রপার্টি কাকে বলে এবং কোন কোন প্রপার্টি এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেনসিভ প্রপার্টি। আমাকে বল যে কোনো অসুবিধা আছে কিনা এবারে। স্যার এনার্জি এক্সটেন্সিভ কেন বললেন? শুনতে পাচ্ছি না বাবু, জোরে বল। স্যার এনার্জি এক্সটেন্সিভ কেন বললেন? এনার্জি, এনার্জি দেখ, এনার্জি মানে হচ্ছে যে এর এনার্জি হচ্ছে ইন্টারনাল এনার্জি, মানে হচ্ছে মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটাকে আমি ভাঙছি। তো মলিকুলের নাম্বার যদি বেশি হয়ে যায়, ওখানে কিন্তু মলিকুলসের এনার্জি অনেক বেশি হবে। মলিকুলগুলো সবই কিন্তু তাদের মধ্যে একটা এনার্জি থাকে, তারা ভাইব্রেট করে, রোটেট করে, ইত্যাদি করতে থাকে, তার একটা নিজস্ব এনার্জি আছে। কিন্তু সেই এনার্জিটা নাম্বার অফ মোলস, মলিকিউলসের উপর ডিপেন্ড করে। যত বেশি মলিকিউল, তার এনার্জি অটোমেটিক্যালি তত বেশি হবে। তো অবভিয়াসলি এখানে কিন্তু নাম্বার অফ এনার্জিটা কিন্তু মোলস, মলিকিউলসের উপরেই ডিপেন্ড করে। সেই জন্য এনার্জিটা কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, মাসের উপরে কিন্তু বিষয়টা ডিপেন্ড করবে। তো ব্যাপারটা আমরা বললাম। যত দেখবি স্পেসিফিক কথা দেয়া যা কিছু থাকবে সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে। যত স্পেসিফিক কথাটা থাকবে, স্পেসিফিক মানে হচ্ছে যে স্পেসিফিক হিট, হ্যাঁ, স্পেসিফিক এন্ট্রপি, এরকম ধরনের স্পেসিফিক কথাটা মানে হচ্ছে পার গ্রামেতে ওটার ভ্যালু দেয়া আছে। স্পেসিফিক মানে হচ্ছে পার গ্রামেতে। মোলার ভলিউম, ধর কথার কথা, মোলার ভলিউম এটা কি? মোলার ভলিউম এটা এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেনসিভ প্রপার্টি? এটা বল। মোলার ভলিউম এটা এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেনসিভ প্রপার্টি? বল। ইন্টেনসিভ। হ্যাঁ, এটা ইন্টেনসিভ প্রপার্টি। ভলিউম কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি। কিন্তু মোলার ভলিউম মানে 1 মোল লিকুইড বা গ্যাসের যে ভলিউম 1 মোলের, তাহলে তখন তো ওখানে মোলটা ফিক্সড করে দিচ্ছে, তখন কিন্তু ওটা ইন্টেনসিভ প্রপার্টি হয়ে যাচ্ছে। মাথাটা বুদ্ধিটা লাগা, তাহলেই তুই বুঝতে পারবি। বই পড়ে এসব হবে না, তোকে ভালো করে কথা শুনতে হবে, আইডিয়া ক্লিয়ার করতে হবে, এই জিনিসগুলো পড়তে হবে, তাহলেই কিন্তু ব্যাপারটা তুই বুঝতে পারবি। তো মোলার ভলিউম কিন্তু সব সময় কিন্তু এটা একটা ইন্টেনসিভ প্রপার্টি। সব নোট রাখ, সব কথা তো আর পিডিএফ এর মধ্যে যায় না। তো আমি বললাম, এখন তো ভিডিওটাও আমি পাঠিয়ে দিই, তো সব মিলিয়ে তুই পরেও দেখতে পারবি। তো বিষয়গুলো হচ্ছে এরকম। তো আমি তোকে একটা আইডিয়া দিচ্ছি যে এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেনসিভ প্রপার্টি অনেক সময় একসাথে মিশে থাকে, দুটো প্রপার্টি এরকম ভাবে মিশে থাকে। আমি তোকে বিষয়টা বলছি। ধর ডেনসিটি হচ্ছে কি? মাস বাই ভলিউম। তো মাসটা কি, কতটা ভালো করে বোঝার চেষ্টা কর। মাসটা কি? মাসটা হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ভলিউমটা কি? একটা এক্সটেন্সিভ প্রপার্টি। দেখ মজাদার ব্যাপার, দেখ ভালো করে তুই শুনে নে। মাসটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম অবশ্যই এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে ডেনসিটিটা কি? এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ। ডেনসিটিটা কিন্তু দেখবি যে ইন্টেনসিভ প্রপার্টি। তাহলে এখানে কিন্তু একটা কিন্তু গন্ডগোলের জায়গা চলে আসছে যে প্রপার্টিগুলোকে আবার একে অপরকে ডিভাইড করে দিয়ে এক্সটেন্সিভকে এক্সটেন্সিভ, ইন্টেনসিভকে এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ মাইনাস ইন্টেনসিভ, এক্সটেন্সিভ প্লাস ইন্টেনসিভ, এরকম অনেক কিছু হতে পারে। আমার কথাটা বুঝছিস কি বুঝছিস না? প্রপার্টি তো অনেক রকমের আছে, তাদেরকে আবার রেশিও করে তো আবার নতুন নতুন প্রপার্টি হতে পারে। যেরকম মাস একটা প্রপার্টি,
ভলিউম একটা প্রপার্টি, তাদের রেশিও বা ডেনসিটি সেটা একটা প্রপার্টি। তো তাহলে এক্সটেন্সিভের রেশিও, এক্সটেন্সিভ রেশিও বা ইন্টেন্সিভ এক্সটেন্সিভ রেশিও এরকম ধরনের তো অনেক কিছু হতে পারে না। তখন তো আমি তো আরো কনফিউজড হয়ে যাব, যে আমি আরো বলতে পারবো না, আমার তো আরো প্রবলেম হবে। সেই জন্যে শুনে নে যে কি করতে হবে। তো এটা কি না, আমরা এক্সটেন্সিভ প্রপার্টি এবং ইন্টেন্সিভ প্রপার্টিকে রিলেশনশিপটা আমি তোকে বলে দিচ্ছি, এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টিকে আমি আই ধরলাম এবং এক্সটেন্সিভ প্রপার্টিকে ই ধরলাম। তুই যদি এইগুলো করিস তাহলে এইগুলো হবে। ইন্টেন্সিভ প্রপার্টি মাইনাস ইন্টেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভই হবে। ইন্টেন্সিভ প্রপার্টির সাথে ইন্টেন্সিভ প্রপার্টি অ্যাড করলে, দুটো প্রপার্টি অ্যাড করলে সেটা ইন্টেন্সিভই হবে। ইন্টেন্সিভকে ইন্টেন্সিভ দিয়ে ডিভাইড করলে ইন্টেন্সিভই হবে। ইন্টেন্সিভকে ইন্টেন্সিভ দিয়ে মাল্টিপ্লাই করলে ইন্টেন্সিভই হবে, আমি বলছি হবে। আর ইন্টেন্সিভের সাথে এক্সটেন্সিভ অ্যাড করলে এক্সটেন্সিভ হবে। ইন্টেন্সিভকে এক্সটেন্সিভ দিয়ে ডিভাইড করলে এক্সটেন্সিভ হবে। ইন্টেন্সিভ থেকে এক্সটেন্সিভ মাইনাস করলে এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ থেকে এক্সটেন্সিভ মাইনাস করলে এক্সটেন্সিভই হবে। এক্সটেন্সিভ থেকে এক্সটেন্সিভ মাইনাস করলে এক্সটেন্সিভই হবে। এক্সটেন্সিভের সাথে এক্সটেন্সিভ অ্যাড করলে এক্সটেন্সিভই হবে। এক্সটেন্সিভের সাথে এক্সটেন্সিভ রেশিও করলে ইন্টেন্সিভ হবে। এইখানে দেখ, আমরা যেটা যে এক্সাম্পলটার কথা বলছিলাম, এই যা ডেনসিটি মাস পার ভলিউম, এটা কি ডেনসিটিটা কি ইন্টেন্সিভ প্রপার্টি, মাস হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, ডিফারেন্স করে ইন্টেন্সিভ প্রপার্টি হয়েছে। এক্সটেন্সিভ অ্যাড মাল্টিপ্লাই করলে, তো এই রিলেশনশিপ গুলো দরকার, মনে রাখতে হবে। তাহলেই দেখবি এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টি তোকে যা দেবে, যা পরে প্রপার্টি তোকে পড়াবো, প্রপার্টিগুলো সম্পর্কে যখন আইডিয়া হয়ে যাবে, তুই যে কোনো কিছুই পারবি। এবং শুধু আমাদের বোর্ডের কোশ্চেন নয়, কম্পিটিটিভ এক্সামেতেও তুই পারবি, কারণ এগুলো বইতে লেখা থাকে না, এগুলো কোশ্চেনের অ্যান্সার করার জন্য অ্যাডাপ্ট করতে হয়, বিভিন্ন জায়গা থেকে নিজেকে তৈরি করতে হয়। তো সেই জন্য সেই সমস্ত আইডিয়াগুলো ক্লিয়ার থাকা দরকার। তখন দেখবি আনন্দ লাগবে, ভালো লাগবে যে তুই এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টি দুটো লাইন লেখা আছে বইতে, মাসের ওপরে ম্যাটারের উপর ডিপেন্ড করে না, ব্যাস হয়ে গেল, পড়ানো হয়ে গেল, শেষ। পরীক্ষায় কোশ্চেন আসলে তুই পারবি না। আসলে বইতে লেখা আছে, কিন্তু সেটা পড়লেই কিন্তু সেই জিনিসটাই কিন্তু পুরোপুরি ওইভাবে পরীক্ষায় আসবে না। এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবি যে পরীক্ষায় কি কোশ্চেন আসবে, তাই সেই অনুযায়ী তোকে পড়াশোনাটা করতে হবে। বই কিন্তু তোকে কিছু ইনফরমেশন দেবে, কিন্তু পরীক্ষায় লেখার জন্য কিন্তু তোর আরো অনেক কিছু জিনিস জানার দরকার। শুধু কেমিস্ট্রি বলে নয়, সব কটা সাবজেক্টেই কিন্তু এই একই ব্যাপার। সে ব্যাপারটা কিন্তু দেখবি যে তুই কোশ্চেনে অ্যান্সার করতে পারছিস কিনা। স্ট্রেট ফরওয়ার্ড তো কিছু ল লেখো, কিছু এই লেখো ওই লেখো, সেই সব তো কোশ্চেন তো সবাই পারবে, কিন্তু কিছু গন্ডগোলে কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে গেলে একটু কনসেপশন। এনিওয়ে, তো আমরা এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টি অনেকক্ষণ ধরে বললাম। আমি আগের দিন থেকে স্টেট ফাংশন বলছি, স্টেট ফাংশন আগের দিনকার আমি বলেছি, আমি আজকেও তোকে স্টেট ফাংশন বলবো, সাথে সাথে পাথ ফাংশন বলবো। এবং থার্মোডাইনামিক্সের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে স্টেট ফাংশন, পাথ ফাংশন। তুই বিষয়টা বোঝার চেষ্টা কর, স্টেট ফাংশন মানে কি, সেটা শুধু স্টেটের ওপর ডিপেন্ড করে। স্টেটের ওপর ডিপেন্ড করে মানে কি, স্টেট মানে কোনগুলো? স্টেট মানে হচ্ছে যে তুমি ডিফাইন করেছো একটা সিস্টেমকে, কোনো ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মেজার করে একটা সিস্টেমকে ডিফাইন করেছো। ধর একটা টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার TI, এটা হচ্ছে একটা সিস্টেমের ইনিশিয়াল টেম্পারেচার। তাহলে এটা একটা স্টেট, সিস্টেম একটা পার্টিকুলার স্টেটে আছে, সেটাকে আমি বলছি সেই স্টেটটার নাম কি, ইনিশিয়াল স্টেট। এবারে সিস্টেমটাকে
আমি ফাইনাল স্টেট নিয়ে গেলাম, এটা হচ্ছে ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট মানে তো বললেই হবে না, কিছু নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, অন্য কিছু সব ঠিক থাকতে পারে। টেম্পারেচার টিআই থেকে টিএফ হয়েছে, কতটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে? ডেল টি। কতটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে? ডেল টি। কিন্তু আরেকজন এই ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট, এদের মধ্যে ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে নিয়ে গেছে, কিন্তু ঠিক স্টেপ ওয়াইজ নিয়ে গেছে। একবার কিছু টেম্পারেচার চেঞ্জ করেছে, আবার কিছু টেম্পারেচার চেঞ্জ করেছে, আবার কিছু টেম্পারেচার চেঞ্জ করেছে, এই অবস্থায় নিয়ে গেছে। তাহলে এটা পাথওয়ে ডিফারেন্ট, এখানে পাথওয়েটা ডিফারেন্ট। কিন্তু আমি যদি ডেল্টা টি বের করতে চাই, টেম্পারেচারের চেঞ্জ যদি বের করতে চাই, তাহলে আমার কিভাবে চেঞ্জটা করা হয়েছে তার উপরে ডিপেন্ড করে না, আমার শুধু ইনিশিয়াল আর ফাইনাল টিআই আর টিএফ জানতে পারলেই হয়ে গেল। তাদের ডিফারেন্স করলেই আমি কিন্তু পেয়ে যাব। তো টেম্পারেচারকে বলা হবে কি? স্টেট ফাংশন। কারণ টেম্পারেচারটা কিভাবে এই চেঞ্জটা এক্সিকিউট করা হয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে না, শুধুমাত্র ইনিশিয়াল টেম্পারেচার কত আর ফাইনাল টেম্পারেচার কত এটা যদি আমি জানতে পারি, তাহলে ডিফারেন্স করেই আমি কিন্তু চেঞ্জটা বের করতে পারবো। তো স্টেট ফাংশন হচ্ছে এমন একটা প্রপার্টি, স্টেট ফাংশন is defined as such a property of the system that depends only on the initial and the final state of the system. Initially টেম্পারেচার কত, ফাইনালি টেম্পারেচার কত, সেটার উপরেই শুধুমাত্র ডিপেন্ডেন্ট। কিন্তু কিভাবে এই টেম্পারেচারের চেঞ্জটা করা হয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। পাথওয়ে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ ফলোড ইন গেটিং ফ্রম ওয়ান টু অ্যানাদার। একটা স্টেট থেকে আর একটা স্টেটে কিভাবে যাওয়া হয়েছে, কিভাবে এই টেম্পারেচারের পরিবর্তনটা করা হয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে না, আমার জানার দরকার নেই। টেম্পারেচারকে আমি তখন কি বলবো না, টেম্পারেচারকে বলবো টেম্পারেচার ইজ স্টেট ফাংশন। কথা বুঝেছিস না বুঝিসনি? কথা বুঝেছিস না বুঝিসনি আমাকে বল। আমার সময় বুঝতে পেরেছি, আমার পড়াতে সময় লাগবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তুই না বুঝলে আমি কিন্তু পড়াবো না, মানে পরেরটা পড়াবো না আমি, কারণ লাভ নেই, কোনো লাভ নেই। সবাইকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে, কনসেপশন ক্লিয়ার করতে হবে। এক সময় তুই থার্মোডাইনামিক্সে তুই মাস্টার হয়ে গেছিস, তুই কাউকে শেখাতে পারবি। আমি তোকে বলছি, আমি তোকে যেভাবে শিখিয়ে দেবো তারপরে কোনো কথা হবে না, তারপরে দেখবি আর কোনো চাপ লাগবে না, কোনো সমস্যা কিছু হবে না। দেখ পাথ ফাংশন কি আমি তোকে বলছি, দেখ যেটা পাথের উপরে ডিপেন্ড করে, যেটা পাথের উপরে থার্মোডাইনামিক এমন কিছু প্রপার্টি আছে যেটা পাথের উপরে ডিপেন্ড করে। এখানে লিখেছি ডিস্টেন্স পাথ ফাংশন, কিন্তু ডিসপ্লেসমেন্ট স্টেট ফাংশন। কথাটা বোঝার চেষ্টা কর। তুই একটা এ বলে একটা স্টেট আছে আর বি বলে আর একটা স্টেট আছে, তুই এ থেকে বিতে যাচ্ছিস, এরকম ভাবে যাচ্ছিস, এরকম ভাবে যেতে পারিস, এরকম ভাবে যেতে পারিস। তো যেভাবেই যাস না কেন ডিস্টেন্স কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ডিস্টেন্স প্রতি ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হচ্ছে। তুই কেমন কেমন ভাবে যাচ্ছিস তাতে কিন্তু ডিস্টেন্সটা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু ডিসপ্লেসমেন্ট বের করার জন্য তোর কি জানার দরকার? ডিসপ্লেসমেন্ট মানে কি? মিনিমাম ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট। ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা যেটা, সেটাকেই বলে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট বের করার জন্য তোর কি কি পাথওয়ে দিয়ে গেছে সেটা কি জানার দরকার আমাকে বল।
কোন পাথওয়ে ফলো করেছে, সেটা কি 1 নম্বর পাথওয়ে ফলো করেছে, সেটা কি 2 নম্বর কি 3 নম্বর পাথওয়ে ফলো করেছে, সেটা কি তোর জানার দরকার? সেটা কি তুই জানতে চাস? নেভার। তুই জানতে চাস এ কোথায় বি কোথায়, তার মধ্যে স্ট্রেট লাইন টেনে দিবি, পেয়ে গেলি ডিস্টেন্সটা, ওটাই ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট কি পাথের উপর ডিপেন্ড করলো? ডিপেন্ড করলো না, তাই সেটা স্টেট ফাংশন। কিন্তু ডিস্টেন্স কিন্তু পাথের উপরে ডিপেন্ড করলো। পাথের উপরে ডিপেন্ড করবে যে প্রপার্টি, তাকে বলে পাথ ফাংশন। কিন্তু ডিসপ্লেসমেন্ট এটা একটা স্টেট ফাংশন, এটা পাথের উপর ডিপেন্ড করে না। টেম্পারেচার পাথের উপর ডিপেন্ড করে না। আমি তোকে দেখাবো পাথের উপরে থার্মোডাইনামিক্সে ছবি দেখতে পাচ্ছিস নিচে একটা functions which determined if the condition of process are determined only if the condition under which the process is done are known। কিভাবে করা হয়েছে, কি পাথওয়ে ফলো করা হয়েছে। আমি এই পাহাড়ের চূড়াতে নানান রকম ভাবে উঠতে পারি। দেখ কথাটা আমার ভালো করে বোঝার চেষ্টা কর। পাথ ফাংশন মানে কি? তুই এই পাহাড়ের চূড়াটায়, তুই এখানে আছিস, তুই এই মাথাটায় যাবি। তুই কিভাবে যেতে পারিস? এখান থেকে গিয়ে এখান থেকে বেয়ে বেয়ে যেতে পারিস, এই পাশ দিয়ে এরকম ভাবে গিয়ে ঘুরে ঘুরে এই মাথাতে যেতে পারিস, এই পাশ দিয়ে গিয়ে এই পিছন দিক দিয়ে উঠতে পারিস, অনেক রকম ভাবে উঠতে পারিস, অনেক রকম ভাবে পাহাড়ের মাথায় চড়তে পারিস তুই। কিন্তু তোকে যদি বলে যে এনার্জি, তোমার কত এনার্জি এই পাহাড়ের মাথাতে, তাহলে তুই স্ট্রেট এরকম টেনে mgh বের করলেই তুই তোর এনার্জিটা ক্যালকুলেট করতে পারবি। আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই এনার্জিটা ক্যালকুলেট করতে পারবি। তুই পাহাড়ের যখন মাথায় পৌঁছে গেছিস তখন তোর এনার্জি কত তুই বের করতে পারবি, কারণ তুই লোয়ার মোস্ট লেভেল থেকে তোর হাইটটা কত, mgh করলে এনার্জি বেরোবে। তোর কি জানার দরকার যে কোন পাথওয়ে দিয়ে গেছিস? জানার দরকার নেই। কিন্তু তোকে ধর বললো যে পাহাড়ে চড়ার জন্যে ওয়ার্ক ডান, কতটা কাজ করতে হয়েছে তোকে, ওয়ার্ক, সেটা তুই বের করতে পারবি না। কারণ ওয়ার্ক হচ্ছে কোন পাথওয়ে দিয়ে যাওয়া হয়েছে তার উপরে জিনিসটা ডিপেন্ড করবে, কি পাথওয়ে ফলো করা হয়েছে তার উপরে বিষয়টা ডিপেন্ড করবে। কখনোই কিন্তু ওয়ার্ক ডান ইনিশিয়াল আর ফাইনাল কোনো কিছু জেনে ওয়ার্ক ডান বের করা যাবে না। তুই ধর একটা বাড়ি 5 তলা বিল্ডিং এর ছাদে আছিস, তো তোকে যদি বলে যে এনার্জি কত, তুই কোনো একটা পার্টিকুলার স্টেটের এনার্জি তুই বের করতে পারবি। কিন্তু তুই যাবার সময় লিফটে গেছিস, না সিঁড়ি দিয়ে গেছিস, নাকি আকাশ থেকে লাফিয়ে ছাদে পড়েছিস, হোয়াটএভার মানে, সেটা না জানলে ছাদে যাওয়ার জন্য যে ওয়ার্ক করতে হয়েছে সেই ওয়ার্কটা তুই কি করে বের করবি? সিম্পল এক্সাম্পল লাইফ থেকে আমি তোকে দিচ্ছি, আমাদের ডেইলি লাইফের এক্সাম্পল তোকে দিচ্ছি, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। যে আজকে একটা বিল্ডিং এর তুই ছাদে গেছিস, তোর যদি এনার্জি বের করতে হয়, তোর কিভাবে ওই ছাদে গেছিস সেটা জানার দরকার নেই। তুই ওখানে এনার্জি বের করতে পারবি, তুই এখন কোথায় আছিস সেটা জানলেই তুই এনার্জি বের করতে পারবি। কিন্তু ওয়ার্ক কতটা করেছিস তাতে কিন্তু তুই বের করতে পারবি না। ওয়ার্ক একটা পাথ ডিপেন্ডেন্ট ফাংশন। তো ডাব্লিউ এবং কিউটা এটাও কিন্তু পাথ ফাংশন। কারণ কিউ হচ্ছে হিট,
টেম্পারেচার একটা স্টেটের বেশি এবং কম হলে, চেঞ্জ হলে, তবে এক জায়গা থেকে আরেক জায়গায় হিটটা যায়। কিন্তু হিট যাওয়ার প্রসেস বিভিন্ন রকমের হতে পারে, সেই জন্যে হিটটা যে যাচ্ছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, অনেক রকম ভাবে হিটটা যেতে পারে। তো হিট কিন্তু, টেম্পারেচার কিন্তু পাথ ডিপেন্ডেন্ট নয়, কিন্তু হিট সেটা কিন্তু পাথ ডিপেন্ডেন্ট, ওয়ার্ক কিন্তু পাথ ডিপেন্ডেন্ট। এরা হচ্ছে পাথ ফাংশন। আমার কথাটা ভালো করে শোন, বোঝ, তারপরে যা হবে হবে। তো পাথের উপরে ডিপেন্ড করবে, কি পাথওয়ে ফলো করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে, তাকে বলে পাথ ফাংশন। কিন্তু যদি ইনিশিয়াল আর ফাইনাল স্টেট শুধু জেনেই যদি আমি বের করতে পারি, তাহলে তাকে বলে কি, তাকে বলে স্টেট ফাংশন। দেখ, পাথ ফাংশন কখনো তুই কিন্তু ইনিশিয়াল বা ফাইনালে এরকম তুই কোনো ভ্যালু পাবি না, পাথ ফাংশন তুই বুঝতে পারবি। তো আমি কথার কথা বলছি, যে তোকে বললো যে একটা ইনিশিয়াল স্টেট আছে, ভালো করে মাথাটা লাগা, এটাতে টেম্পারেচার কত T1, এটা টেম্পারেচার কত T2, তাহলে ডেল্টা টি কত T2 মাইনাস T1 বের করতে পারবি। এবারে ধর এরকম একটা সিস্টেম আছে, তোকে বললো ওয়ার্ক কত, তুই দাঁড়িয়ে আছিস, আমি দাঁড়িয়ে আছি এখানে, তো আমাকে বললো তোমার ওয়ার্ক কত, W1 কত। আমি বলবো ফালতু কোশ্চেন, আমি দাঁড়িয়ে আছি মানে আমার ওয়ার্ক কি হলো, আমার তো কোনো ডিসপ্লেসমেন্ট নেই, আমার তো কোনো, আমি তো মুভ করছি না। তাহলে কোনো একটা পার্টিকুলার স্টেটের ওয়ার্ক বলে কিছু বোঝায় না। ওয়ার্ক তখনই হয় যখন একটা স্টেট থেকে আর একটা স্টেটে যায়, তখনই ওয়ার্কটা হয়। সেই জন্যে W1 এর এত আর W1 এত আর W2 এত, তাই মাইনাস করে ডেল্টা W বের করলাম, এরকমটা কোনোদিনই সম্ভবপর নয়। সে নিজেও তুই বুঝতে পারছিস। তার প্রেশার এখন কত P1, পরে কত P2, তাহলে ডিফারেন্স হলে ডেল্টা P হলো। তো কিন্তু ওয়ার্ক বা কিউ তখনই ফ্লো করবে, কিউ এক জায়গা থেকে আরেক জায়গায় না গেলে তো কিউ এর চেঞ্জ হবে না। এখন কিউ পরে কিউ জেনে কি করব আমি, তার তো পাথের উপরে বিষয়টা ডিপেন্ড করবে, কিভাবে যাচ্ছে তার উপর তো ডিপেন্ড করবে। এখন ওয়ার্ক পরে ওয়ার্ক বলে কোনো বিষয় নেই তো এখানে। ওয়ার্ক মানে প্রসেসটাই হচ্ছে ওয়ার্ক, যে প্রসেসে হিটটা যায় সেটাই হচ্ছে কিউ, যে হিটটা যেতে হবে, হিটটা যেতে হবে। টেম্পারেচার একটা ফিক্সড ভ্যালু থাকে, যে টেম্পারেচার T1, টেম্পারেচার T2, কিন্তু ওদের তো কোনো ফিক্সড ভ্যালু, Q1 Q2 বলে এরকম কোনো ভ্যালু নেই। যেটা ফ্লো হয়, হোয়াট ইজ হিট, তোকে যদি বলে হোয়াট ইজ হিট, হিট is the amount of energy that is transferred due to the temperature difference T1 T2। এই কিউ বলতে কি বোঝায় না, কিউ হচ্ছে দিস অ্যামাউন্ট অফ হিট, এটা ট্রান্সফার হবে ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য টেম্পারেচার অফ টু ডিফারেন্ট বডিজ। টেম্পারেচার তুই ভ্যালুটা পাবি T1 T2, কিন্তু কিউটা হচ্ছে কি অ্যামাউন্ট অফ এনার্জি যেটা ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। Q1 Q2 বলে কিছু নেই, T1 T2 আছে, টেম্পারেচারের ডিফারেন্স আছে, তার জন্য কিউটা ট্রান্সফার হয়। কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি যেটা ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ কল্ড হিট। আমি তোকে ডেফিনেশন শেখাচ্ছি, আমি তোকে বলছি, ফিজিক্স তুই পড়েছিস, আমি তোকে বলছি কি ঘটনাটা, কনসেপশনটা ক্লিয়ার কর, আমি তোকে বলে দেবো পরিষ্কার ব্যাপারটা কি। এই ব্যাপারটা এইভাবেই ধরতে হয়, এইরকমই জিনিসটা, আমরা এগুলো বুঝি না, আমরা উল্টো পাল্টা বকি। সেই জন্য কোনো জায়গায় কিন্তু ডেল্টা কিউ বলে এইসব লেখা থাক, এটা এটা এরকম ভাবে লেখা উচিত না, বা ডেল্টা ডাব্লিউ বলে লেখা উচিত নয়, ডেল্টা ডাব্লিউ এসব লেখা উচিত নয়। বইতে লেখা থাকে, বইতে লেখা থাকে, ভুল লেখা থাকে, কারণ W1 W2 বলে কিছু নেই। ডাব্লিউ হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট ইজ পারফর্ম, কতটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার সময় কতটা ওয়ার্ক করা হয়েছে, টেম্পারেচার ডিফারেন্সের জন্য কতটা কিউ গেছে। তো তাহলে Q1 Q2 কি করে হবে, তুই এক জায়গায় দাঁড়িয়ে আছিস, তোকে যদি বলে তোমার ওয়ার্ক কত,
তুই বলতে পারবি? আরেক জায়গায় গেলি বললো তোমার ওয়ার্ক কত, তুই বলতে পারবি? দুটো ডিফারেন্স করতে পারবি? ওয়ার্কটা তো এই প্রসেসটা, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যেটা করতে হলো সেটাকে বলে ওয়ার্ক। তো প্রথমে ওয়ার্ক কত, পরে ওয়ার্ক কত, সেটা কি করে তুই জানবি? তাহলে প্রথম আর ইনিশিয়াল আর ফাইনাল স্টেট জেনে তুই কি করে বের করবি যে কতটা ওয়ার্ক হয়েছে? ওটা তো পাথের উপরে ডিপেন্ড করবে। তো একেবারে সিম্পল ব্যাপার, একদম ইজি ওয়েতে চল। আমি তোকে থার্মোডাইনামিক্সের যে জায়গাগুলো আমি তোকে শেখাবো, বোঝাবো, তার থেকে কোনোদিন তোর কোশ্চেন কোনো কিছু আটকাবে না। আমি তোকে বলছি, তুই ভালো করে আমার কথাটা বোঝাচ্ছিস, না বুঝলে আমাকে বলবি, না বুঝলে আমাকে তুই বলবি। কারণ পড়াশোনা, দেখ বিষয়টা এমনই যে তুই অনেক কিছু না, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা আগে কিন্তু বিএসসিতে পড়ানো হতো, এটা হায়ার সেকেন্ডারি লেভেলে বা ক্লাস 2 লেভেলে 11-12 পড়ানো হতো না, পরে সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। কিন্তু এই চ্যাপ্টারই এমন যে এটা কিন্তু যে কোনো স্টুডেন্টের পক্ষে কিন্তু খুবই কনসেপশানে, কারণ সাধারণ হিট, এনার্জি, ওয়ার্ক, এগুলো ফিজিক্স থেকে যে তুই পড়ে এসছিস না, তোর কিন্তু পুরোপুরি কনসেপশন হয়নি। তুই আস্তে আস্তে বুঝতে পারবি, সেটা আস্তে আস্তে জানতে পারবি যে ফিজিক্সে তুই যা পড়েছিস সেটা কিন্তু কনসেপশনটা কিন্তু সেই ধরনের কনসেপশন নয়। আমি তোকে বলছি, তুই আস্তে আস্তে দেখতে থাক, দেখ তোকে আমি হিট নিয়ে অনেক কথা বলবো, ওয়ার্ক নিয়ে অনেক কথা বলবো, তোর একদম পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা যে আমি কি বলতে চাইছি। তো পাথ ফাংশন এবং স্টেট ফাংশন ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? পাথ ফাংশন কাকে বলে, স্টেট ফাংশন কাকে বলে, ব্যাপারটা কি ক্লিয়ার? আমাকে বল। হ্যাঁ স্যার। জিনিস এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি একটা বিষয়, অল্প অল্প করে এগো, বেশি বেশি মাথা ভারাক্রান্ত করতে হবে না। আমি তো আছি, মরে যাবো থোড়ি। তো একটা একটা জিনিস বিষয়, এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি একদম ক্লিয়ার কাট, সিসি আমরা বলি, সিসি ক্রিস্টাল ক্লিয়ার। পাথ ফাংশন, স্টেট ফাংশন আমি এক্সাম্পল দিয়ে একদম পরিষ্কার করে বুঝে ফেলি। হ্যাঁ, হতে পারে 2-3টে স্লাইড পড়া হলো, কিন্তু পরিষ্কার করে বুঝতে হবে। 40-50 স্লাইড পড়লাম, আমি কিছু বুঝলাম না, এরকম করে লাভ নেই। তো বিষয়টা কিন্তু এরকম। এবারে দেখ যে আমরা যখন, আমি তোকে কি বললাম না, থার্মোডাইনামিক একটা স্টেট আছে, মানে সিম্পল ব্যাপার যে তোর কাছে একটা এরকম সিস্টেম আছে, সেই সিস্টেমের টেম্পারেচার তুই জানিস, প্রেসার তুই জানিস, ভলিউম তুই জানিস, নাম্বার অফ মোলস এইসব তুই জানিস। তুই তাকে চেঞ্জ করে অন্য আর একটা টেম্পারেচার, প্রেসারে নিয়ে যাবি, বা কোনো সবগুলোই চেঞ্জ করবি এরকম কোনো ব্যাপার নয়, কোনো কোনো চেঞ্জ করবি। তাহলে এটা হয়ে গেল কি স্টেট 1, এটা হয়ে গেল স্টেট 2। দেখ পরিষ্কার ব্যাপারটা বোঝার চেষ্টা কর, একদম সিম্পল ভাবে যা, একদম জটিল করতে হবে না। আমার কথাটা ধীরে ধীরে শোন, কোনো ব্যাপার নেই, কোনো জলদিবাজির কোনো ব্যাপার নেই। তো তুই একটা স্টেটে কিছু মলিকিউলস আছে, কিছু গ্যাস আছে, কিছু লিকুইড আছে, যাই হোক আছে, তার টেম্পারেচার, প্রেসার, ভলিউম, মোলস এইসব তোর জানা আছে। তো ওটা একটা স্টেট, স্টেট 1, মানে প্রপার্টিগুলো, ম্যাক্রোস্কোপিক প্রপার্টির ভ্যালু তোর জানা আছে। তো তুই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবি কি করে? তোকে কিছু না কিছু পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে নতুন একটা স্টেটে, ধর শুধু টেম্পারেচার চেঞ্জ করলি, কি প্রেসার চেঞ্জ করলি, কি ভলিউম চেঞ্জ করলি, জায়গাটা চেঞ্জ করলি, তাহলে তুই নতুন একটা স্টেটে তুই পৌঁছবি। এই যে তুই চেঞ্জ করছিস, এটাকেই বলে কি? এটাকেই বলে প্রসেস। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুই নিয়ে যাচ্ছিস, যেভাবে, যে পদ্ধতিতে তুই নিয়ে যাচ্ছিস, যে প্রসেস, দ্যাট ইজ কল্ড দ্য থার্মোডাইনামিক প্রসেস। এবারে এটা করার সময় তুই বিভিন্ন ভাবে এটা করতে পারিস। কি মজাদার ব্যাপার, আমি তোকে বোঝাচ্ছি, তুই ভালো করে তুই শোন, না হলে তোর ব্যাপারটা বুঝতে পারবি না। তোর মনে হবে যে সব জিনিসই বইতে যা লেখা আছে সব ঠিকঠাক। আমি তোকে ব্যাপারটা দেখাবো যে কোথায় কোথায় কিরকম ভাবে গন্ডগোল থাকতে পারে। এমন একটা প্রসেস যেখানে টেম্পারেচার রিমেন্স ফিক্সড, টেম্পারেচারে তুই কোনো পরিবর্তন করছিস না, আর টার্মড অ্যাজ আইসোথার্মাল প্রসেস। টেম্পারেচারের কোনো পরিবর্তন করবি না, টেম্পারেচার আগেও যা ছিল
পরেও তাই থাকবে, এবং আরো অনেক কথা আছে। তোকে আমি বলি যে আমার কথাটা ভালো করে তুই বোঝার চেষ্টা কর। তোকে আমি বললাম যে এ বলে একটা স্টেট আছে, একটা বি বলে একটা স্টেট আছে। এখানে যদি টেম্পারেচার টি থাকে তাহলে এখানেও কিন্তু টেম্পারেচার টি হবে। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা কর, ডিটি ইকুয়ালস টু 0, ডেল টি ইকুয়ালস টু 0, এই কথাটার মানে কি? দেখ, কথাটার কিন্তু অনেক বড় মানে। তুই বলবি যে কথাটার কোনো মানেই নেই, টি কনস্ট্যান্ট, তো তোর কাছে কিছু ব্যাপারটা বুঝতেই তোর কাছে কিছু মনেই হবে না। ও টি কনস্ট্যান্ট মানে টেম্পারেচার যা ছিল তাই থাকবে, মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমি প্রসেসটা প্রথমে ছিল S1 এ 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে S2 তেও 20 ডিগ্রি সেলসিয়াস থাকবে না। এই ব্যাপারটা আমি শুধু তোকে বলতে চাইছি না, তুই আমার কথাটা শোন, তাহলে একটু বাদেই তোর কাছে আরো অনেক কিছু জিনিস পরিষ্কার হবে। আমি বলছি যে হতে পারে যে এর ভিতরে এ থেকে বিতে যাওয়ার সময় কোনো সময় হয়তো টেম্পারেচারটা T1 হয়েছে, আবার হয়তো T2 হয়েছে, আবার হয়তো T3 হয়েছে, তারপরে আবার হয়তো T হয়ে গেছে। এরকম হলে ডেল টি 0, কিন্তু ডিটি 0 নয়। ডিটি মানে কি? ছোট ছোট স্টেপে তার মধ্যে যে ডিফারেন্স তাকে বলে ডিটি। ছোট ছোট স্টেপের যে ডিফারেন্স তাকে বলে ডিটি। ছোট ছোট স্টেপের মধ্যে ডিফারেন্স তাকে বলে ডিটি। কিন্তু ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যে ডিফারেন্স তাকে বলে ডেল্টা টি, বড় যেটা ডেল্টা টি। তো তোকে আমি কি বলছি না, ডিটি যদি 0 হয়, মানে ছোট ছোট গুলো যদি 0 হয়, কথাটা বোঝার চেষ্টা কর, ছোট ছোট গুলো যদি 0 হয়, ডিফারেন্স গুলো যদি 0 হয়, এগুলো ডিফারেন্স 0, এটা 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 0, তাহলে তো এইখানে T1 আর T2 এর মধ্যে ডেল্টা টি ওটা তো অবশ্যই 0 হবে। মানে ডিটি যদি 0 হয় তাহলে ডেল্টা টি তো নিশ্চয়ই 0 হবে। ছোট ছোট ডিফারেন্স গুলো যদি 0 হয় তাহলে বড় ডিফারেন্সটাও তো অবশ্যই 0 হবে, হতে বাধ্য, কারণ ছোট ছোট পার্টগুলোতে ডিফারেন্স 0 হয়েছে, তাহলে ফাইনাল ইনিশিয়ালের মধ্যে 0 হবে। কিন্তু তুই কি এটা বলতে পারবি যে ডেল টি ইকুয়ালস টু 0 মানেই ডিটি ইকুয়ালস টু 0? না, তা নাও হতে পারে, ডিটি নট ইকুয়ালস টু 0 হতে পারে। সেই জন্য উপরে ডেল্টা টি লেখা হয়েছে, তার নিচে কিন্তু ডিটি লেখা হয়েছে উপরে, তার নিচে ডেল্টা টি লেখা হয়েছে। মানে কি? মানে থ্রু আউট দ্য প্রসেস রিমেন্স ফিক্সড, থ্রু আউট দ্য প্রসেস, থ্রু আউট দ্য প্রসেস। আমার কথাটা বোঝার চেষ্টা কর। প্রসেসটার মধ্যে প্রথমে যা টেম্পারেচার ছিল পরে তাই টেম্পারেচার থাকবে, সে কথা তো অবশ্যই। অ্যাট দ্য সেম টাইম ভিতরে কোনো সময়তেই টেম্পারেচারে চেঞ্জ হবে না। আমি প্রথমে আর শেষে চেঞ্জ না হলেও ভিতরে কিন্তু চেঞ্জ হতে পারে। অনেকগুলো স্টেপ ওয়াইজ ওই কাজটা হচ্ছে। তো টেম্পারেচার বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে করতে করতে আলটিমেটলি ফাইনাল আর ইনিশিয়াল ডিফারেন্সটা এক হয়ে গেছে, এটা হতে পারে। কিন্তু আইসোথার্মাল মানে তা নয়। আইসোথার্মাল মানে টি কনস্ট্যান্ট, মানে ডিটি কনস্ট্যান্ট, ডিটি ইকুয়ালস টু 0, মানে ডেল্টা টি ইকুয়ালস টু 0। আমার কথাটা বুঝেছিস না বুঝিস না? আমার কথাটা বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? সিম্পল কথা, আমি বেশি নাটক করবো না, আমি একদম স্ট্রেট হইতে বুঝি কথা বলো। বুঝেছো কি বোঝনি? দেখ, ছোট ছোট পার্টগুলো যদি ডিফারেন্স কিছু না থাকে তাহলে বড় পার্টের ডিফারেন্স কিছু থাকবে না। কিন্তু টেম্পারেচার প্রথমে 30 ডিগ্রি ছিল, লাস্টেও 30 ডিগ্রি আছে, তাহলে টেম্পারেচারের ডিফারেন্স কিছু নেই। কিন্তু হতে পারে এমন যে 30 থেকে 35 হয়েছে, 40 হয়েছে, আবার 35 হয়ে গেছে, আবার 30-তে নেমে এসছে, মেসো হ্যাপেন, এমনটা হতে পারে। তার মানে সেখানে তো ডিটিটা চেঞ্জ হয়ে গেল, ডিটি নট ইকুয়ালস টু 0 হলো। কিন্তু কন্ডিশনে তো তা বলা নেই, ডিটি ইকুয়ালস টু 0, ডেল্টা টি ইকুয়ালস টু 0 বলা আছে। ব্যাপারটা তুই বলবি এতে কি আর চেঞ্জ হবে, এটা আবার আলাদা কিছু জিনিস নাকি, ফালতু টিচার, এরকম বলতে নেই। ব্যাপারটা আমি তোকে বলছি, চল আগে চল, দেখতে পাবি যে দুটোর মধ্যে কত ডিফারেন্স এবং কত চেঞ্জ হয়ে যাবে। তুই নিজেও ভাবলে অবাক হয়ে যাবি যে ছোটোখাটো ব্যাপার কিন্তু কতখানি থার্মোডাইনামিক্সে এফেক্ট করে। অঙ্ক টঙ্ক করতে গেলে একদম পুরো নাকানি জমানি খেয়ে যাবি যে
তুই ভাবতেও পারবি না যে ছোটখাটো জিনিস যেগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি না সেই জিনিসগুলো কিন্তু কতখানি তোকে এফেক্ট করবে। চল আমরা সেটা নিয়ে দেখি। আমরা আইসোথার্মাল মানে তো টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না অলরেডি বলেছি। তো আমরা কিন্তু আইসোকোরিক, কেউ একটা কিছু চ্যাট বক্সে লিখেছে, যাকে তো সূর্য বলছে আরেকবার এটা বোঝাবে। ডেফিনেটলি ডেফিনেটলি, আই এম অলওয়েজ উইথ ইউ, আমি নিশ্চয়ই বোঝাবো। তো আমি কি বলতে চাইছি, আইসোথার্মাল, আইসো মানে হচ্ছে কি, আবার আইসো মানে হচ্ছে সেম, থার্মাল মানে হচ্ছে টেম্পারেচার, সেম টেম্পারেচার। তো সেম টেম্পারেচার মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে থ্রু আউট দ্য প্রসেস, মানে এখানে টেম্পারেচার প্রসেসে যখন শুরু হলো T1 আর এইখানেতেও T1, এটা বলছি না, আমি বলছি এই ভিতরে যখন যতখানি প্রসেস রান করছে সব সময় কিন্তু T1 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 সব সময় হবে। কখনো বেড়ে আবার কমে আলটিমেটলি এক হয়ে যাবে এই কথা বলা হচ্ছে না। থ্রু আউট দ্য প্রসেস, আমি এটা লিখে দিয়েছি, থ্রু আউট দ্য প্রসেস মানে যতক্ষণ ধরে প্রসেসটা রান করবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা এই বিষয়টা, টেম্পারেচারটা কিন্তু ফিক্স থাকবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, তবেই তাকে আইসোথার্মাল প্রসেস বলা হবে। আইসোথার্মাল প্রসেস কিন্তু ইনিশিয়াল আর ফাইনাল এক হয়ে গেলে তাকে আইসোথার্মাল প্রসেস বলা হবে না। বইতে লেখা আছে কিন্তু এটা ভুল লেখা আছে। আমি বলছি থ্রু আউট দ্য প্রসেস হবে, রিমেন্স ফিক্স, থ্রু আউট ফিক্স থাকবে, ফিক্স থাকবে। টেম্পারেচারে কোনো সময় চেঞ্জ হবে না, টেম্পারেচারে কোনোভাবেই কোনো চেঞ্জ হবে না, মাঝখানে চেঞ্জ হয়ে আবার কমে যাবে এরকমটা হবে না। দিস ইজ কল্ড আইসোথার্মাল প্রসেস। আমরা চলে এলাম আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস কি তুই দেখ। তো আইসোকোরিক, আইসো মানে তো সেম, অলরেডি উই হ্যাভ ডিসকাস দ্যাট আইসো মানে সেম। আইসোকোরিক মানে হচ্ছে ভলিউম, ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট, ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে অবশ্যই থ্রু আউট দ্য প্রসেস, ইজ নোন অ্যাজ আইসোকোরিক প্রসেস। তো এই যে আইসোকোরিক প্রসেস আমি তোকে বলছি না, তুই কয়েকটা বিষয় আমার কাছ থেকে শোন, তাহলেই তুই বুঝতে পারবি। এই আইসোকোরিক প্রসেসের কন্ডিশন কি বলা আছে না, আইসোকোরিক প্রসেসের কন্ডিশন বলা আছে ভি কনস্ট্যান্ট থাকবে, ডিভি জিরো, ডেল্টা ভি জিরো। আমি এটা বোঝাবার জন্য নিচে দুটো কার্ড তৈরি করেছি, আমি তোকে বোঝাচ্ছি, তুই কথাটা শোন। তার আগে তোকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি পরে তোকে পড়াচ্ছি, আগে একটু বলে নিচ্ছি। ওয়ার্ক মানে হচ্ছে যে এক্সটার্নাল প্রেশার কে ডিভি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ডিভি দিয়ে মাল্টিপ্লাই করলে এক্সটার্নাল প্রেশার, এর আগে প্লাস মাইনাস আছে, আমি মড নিলাম, যে প্রেশারের কে ভলিউম দিয়ে, ভলিউমের চেঞ্জ দিয়ে মাল্টিপ্লাই করলে সেটাকে বলে ওয়ার্ক। আমি তোকে এ নিয়ে ডিটেলে পড়াবো, ইন ডিটেল। আমি তোকে আপাতত একটু বললাম, প্রেশার তার সাথে ভলিউমের চেঞ্জ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। প্রেশার মানে এক্সটার্নাল প্রেশার, বাইরে থেকে একটা প্রেশার দেওয়া হচ্ছে। এটার অনেক গল্প আছে, আমি তোকে জাস্ট একটু বলছি, আমি একটু বাদে আবার বলছি। এখানে একটা পিস্টন আছে, ফিকশনলেস পিস্টন এরকম থাকে। তো ফিকশনলেস পিস্টন, এখানে তার ভলিউম হচ্ছে V1। তো এবারে এইটা নিচের গ্যাসটা কি করেছে না, এই পিস্টনটাকে খানিকটা একটু তুলে দিয়েছে, বাইরে থেকে যে প্রেশারটা দেওয়া ছিল সেটা হচ্ছে পি এক্সটার্নাল প্রেশার, ভলিউমটা খানিকটা তুলে দিয়েছে, V1 প্লাস ডিভি হয়েছে, একটুখানি উঠে গেছে ভলিউমটা। তাহলে ওয়ার্ক কত হবে না, ওয়ার্ক হবে এক্সটার্নাল প্রেশার কতটা, পি এক্সটার্নাল ইন্টু ডিভি, ভলিউমের চেঞ্জ, আগে V1 ছিল এখন V1 প্লাস ডিভি এটা। তো এটার আগে মাইনাস একটা আসবে, তো সেটা নিয়ে আমি পরে বলছি। তুই শুধু এটুকু মনে রাখ যে এক্সটার্নাল প্রেশারকে চেঞ্জ ইন ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করলে হয় ওয়ার্ক। থার্মোডাইনামিক্সে মেনলি ওয়ার্ক এটাকেই বলা হয়। তো দেখ, আমি তোকে বোঝাচ্ছি যে কথার কথা, যে তুই ভলিউমটা তোর কনস্ট্যান্ট থাকবে, ভলিউমটা কনস্ট্যান্ট। এখন আমি তোকে একটা গ্রাফ দেখাচ্ছি, সেই গ্রাফটাতে তুই দেখ যে এখানে দুটো গ্রাফ আমি পাশাপাশি দেখাচ্ছি। এটা এ স্টেট থেকে, এ থেকে বিতে গেছিস তুই, এই হচ্ছে এ অবস্থা আর এই হচ্ছে বি অবস্থা। এদিকে প্রেশার তুই পুট করছিস, এদিকে ভলিউম তুই পুট করছিস। তাহলে এখানে কি
প্রেসার আস্তে আস্তে বাড়ছে, কিন্তু ভলিউম তো সবসময় একই রয়েছে, ভলিউম সবসময় একই রয়েছে, যে কোনো অবস্থায় ভলিউম একই রয়েছে। ভলিউম থ্রু আউট দ্য প্রসেস এ থেকে বিতে যাওয়ার সময় কোনো সময় ভলিউম কি কোনো চেঞ্জ হয়েছে? না, চেঞ্জ হয়নি, কোনো সময় ভলিউম চেঞ্জ হয়নি। ভলিউম যা ছিল সব সময় এতেও যা ছিল বিতেও তাই আছে, এবং ভিতরে ছোট ছোট স্টেপে সব জায়গায় ভলিউম একই রয়েছে, মানে ডিভিও জিরো এবং ডেল্টা ভিও জিরো। তাই এটা একটা ডিভি জিরো, ডেল্টা ভিও জিরো। আচ্ছা, এবারে দেখ যে আমি এবারে প্রেসার আর ভলিউম এখানেও পুট করেছি। এবারে দেখ এ বলে স্টেটটা এরকম, তার থেকে বিতে গেছে, এ ঘুরে বিতে গেছে। তো এর ভলিউম যা, বি এর ভলিউমও কিন্তু এক, বি এর ভলিউম আর এর ভলিউম একই লাইনে আছে। তাহলে ডেল্টা ভি এর ভ্যালু কি? জিরো। কিন্তু ডিভি দেখ এই ভলিউমটা কিন্তু চেঞ্জ করেছে, ভলিউমটা বারবার কিন্তু কমেছে বেড়েছে এইসব করেছে। তাহলে ডিভি কি জিরো? না, ডিভি নট ইকুয়ালস টু জিরো, ডিভি জিরো হয়নি, এক্ষেত্রে ডিভি জিরো হয়নি। তো ডান দিকের যে কার্ভটা তাতে কিন্তু ডিভি জিরো নয়, কিন্তু ডেল্টা ভিটা জিরো। তাহলে ডেল্টা ভি জিরো হলেই যে ডিভিটা জিরো হবে এরকম কোনো কথা নেই, কিন্তু ডিভিটা জিরো হলে ডেল্টা ভি অবশ্যই জিরো হবে, ডিভিটা জিরো হলে ডেল্টা ভি অবশ্যই জিরো হবে। তো এই যে প্রসেসটা, এটাকে বলে বাঁ দিকেরটা, এটাকে বলে কি? আইসোকোরিক। কিন্তু এই ডান দিকে যেটা, সেটা আইসোকোরিক নয়। ডান দিকে যে কার্ভটা আঁকা রয়েছে সেটা আইসোকোরিক নয়। ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট কথাটার মানে এই নয় যে প্রথমে যা ভলিউম ছিল পরেও তাই ভলিউম আছে, এর মানে তাই নয়। মানে হচ্ছে যে মাঝখানের যে স্টেপগুলো আছে তার কোনো অবস্থাতেই কোনো ভলিউমের চেঞ্জ হবে না। দুটো কার্ভ কিন্তু তুই এক জিনিস নয়। এবারে কেন এক জিনিস নয় তুই বলবি, বেশ করবো আমি এক জিনিস বলবো না, দুটো কার্ভ এক জিনিস নয়। আমার কথাটা শোন, তুই যদি ওয়ার্ক বের করিস, ওয়ার্ক, তাহলে ওয়ার্ক আমি কি বলেছি? মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। তাহলে এটাতে তো ডিভির ভ্যালু জিরো, তাহলে এই পদ্ধতিতে ওয়ার্ক যদি তুই বের করিস তাহলে ওয়ার্কের ভ্যালু কত আসবে? জিরো আসবে। কিন্তু এখানে যে ওয়ার্ক, এই ডান দিকেরটা ওয়ার্ক কিন্তু জিরো আসবে না, কারণ তার একটা ডিভিটা জিরো নয়, ডিভি নট ইকুয়ালস টু জিরো। সেই জন্যে তার ক্ষেত্রে ওয়ার্কের একটা ভ্যালু আসবে। আইসোকোরিক প্রসেস হলে তার কখনো ওয়ার্ক হয় না, সেটা জিরো হয়। তাহলে ডান দিকেরটা কি করে আইসোকোরিক প্রসেস হয়, যেখানে ডিভির ভ্যালু তো আছে, ডিভিটা তো ওখানে জিরো হয়নি। তো ডিভির দেখতে হবে, ফাইনাল বইতে লেখা আছে যে ফাইনাল ইনিশিয়াল স্টেটের ভলিউমটা ডেল্টা ভি জিরো হবে, সব কথাবার্তা লেখা রয়েছে। কিন্তু আমি তোকে রিয়েলিটিটা বলছি, আমি থার্মোডাইনামিক্স পড়েছি, আমি তোকে রিয়েলিটিটা বলছি যে কি হবে না হবে বলছি। স্যাররা, অন্য স্যাররা বিভিন্ন রকমের কথা বলতে পারে, না বলতে পারে, কিন্তু আমি এক্স্যাক্টলি যা হওয়ার কথা আমি সেটাই বলছি। তুই আমার কথাটা ভালো করে ফিল করার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর যে এ থেকে যখন বিতে আমি যাচ্ছি, এর যা ভলিউম বি এর তাই ভলিউম, এমনটা হতেই পারে। কিন্তু এ থেকে যখন বিতে গেছি তখন মাঝখানের যে স্টেপগুলো ছোট 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 অবস্থা, যে অবস্থায় পৌঁছেছে সেটা হচ্ছে ডিভি প্রত্যেকটা। এই ডিভির ভ্যালুগুলো যদি জিরো না হয়, ডিভির ভ্যালু যদি থাকে, তাহলে কিন্তু ওয়ার্ক ডানের ভ্যালু থাকবে, কারণ এক্সটার্নাল প্রেশার তো একটা রয়েছে, প্রেশার তো জিরো নয়, প্রেশারের তো ভ্যালু রয়েছে। আর ভলিউমটা তো নিশ্চয়ই তখন যদি ছোট ছোট ডিভি যদি জিরো না হয় তাহলে তো তার ভ্যালু থাকবে, তাহলে ওয়ার্ক ডান থাকবে। কিন্তু আইসোকোরিক প্রসেস মানে কি, থ্রু আউট দ্য প্রসেস কোনো সময় কিন্তু ভলিউমের চেঞ্জ হবে না, না ইনিশিয়াল না ফাইনাল, সেটা বড় কথা নয়। ভিতরে ভিতরে যদি চেঞ্জ না হয়, ডিভি যদি জিরো হয় তাহলে ডেল্টা ভি অটোমেটিক্যালি জিরো হয়, কিন্তু ডেল্টা ভি যদি জিরো হয় ডিভি জিরো হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে ওটা হতেই হবে।
অনেক রকম ভাবেই সেই প্রসেসটা এক্সিকিউট করতে পারে। আমি কি আইসোকোরিক প্রসেসটা তোকে বোঝাতে পারলাম? আইসোকোরিক প্রসেস নিয়ে আমি অনেক খেটেছি, অনেক সময় দিয়েছি, তো আমি তোকে এটা বোঝাতে চাইছিলাম। বইতে শুধু একটা লাইন লেখা আছে, কিন্তু এই বিষয়টা কি আমি তোকে বললাম, ব্যাপারটা বুঝেছিস কিনা আমাকে বল, আমাকে শেয়ার কর। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুই কখনো মিসকনসেপশনে যাবি না। লেখা আছে বইতে বিভিন্ন জায়গায় যে ডেল মানে হচ্ছে, এরম ভাবে লেখা আছে, কষ্ট হয় আমার এসব কথা দেখলে, এরম ভাবে লেখা আছে ডেল মানে হচ্ছে এটা হচ্ছে বড় লার্জ কোয়ান্টিটি, আর ডি মানে হচ্ছে স্মল, আর কোনো ডিফারেন্স তাদের মধ্যে নেই। ছোট ডি কোয়ান্টিটি মানে হচ্ছে ছোট অ্যামাউন্ট, আর ডেলটা মানে হচ্ছে বড় অ্যামাউন্ট। আমি এসব বলবো না তোকে, আমি শুধু তোকে পয়েন্ট আউট করে দেবো, তুই বইটা খুলে দেখবি, তাহলে তুই বুঝতে পারবি। হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যাবে কনসেপশনে। তুই ভুল জিনিস শিখতে থাকবি, যা কিনা আমি কখনো চাই না, ভুল জিনিস শিখবি চাই না। তোর বেসটা ক্লিয়ার হোক, বেসটা তৈরি হোক, কারণ বেসিক্স যদি না তোর ঠিক থাকে কোনো সময়তে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। আইসোকোরিক প্রসেস আমি তোকে বললাম, থার্মোডাইনামিক প্রসেস নিয়ে আলোচনা করছিলাম, তো সেখানে দেখ এখন ব্যাপারটা তোর কাছে পরিষ্কার জলের মতো ক্লিয়ার যে আইসোবারিক প্রসেস, আইসো তো সেম, আইসোবারিক মানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার, সেখানে প্রেশারের কোনো রকম কোনো চেঞ্জ হবে না, প্রেশারের কোনো চেঞ্জ না হলে তাকে বলে আইসোবারিক প্রসেস। কোনো যদি প্রেশারের চেঞ্জ না হয় মানে এখন তো বুঝেই গেছিস যে প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য প্রসেস, কিন্তু কোনো কনস্ট্যান্ট প্রেশার টেক্স প্লেস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার throughout দ্য প্রসেস। কোনো সময় কিন্তু কোনোভাবে প্রেশারের কোনো চেঞ্জ হবে না, প্রেশার কিন্তু সবসময় একই থাকে, সেম থাকে। যদি এমনটা হয় তাকে বলে আইসোবারিক প্রসেস। তো ডিপি যদি জিরো হয়, ইফ আমি তোকে এই কথা ডিপি ইকুয়ালস টু জিরো, দেন ডেল্টা পি ইকুয়ালস টু জিরো অলওয়েজ। বাট if delta p equals to 0, then dp equals to 0 may or may not be। এই কথাটাই আমি বোঝাতে চাইছি, ডেল্টা পি এবং ডিপি। আরো অনেক ভালো ভালো কথা বলবো, আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, পুরো পরিষ্কার হয়ে যাবে, প্রয়োজন হলে আরো একবার পড়ানো যাবে, তেমন কোনো ব্যাপার নেই। কিন্তু ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা কর। থার্মোডাইনামিক্স এমন একটা চ্যাপ্টার, তুই বুঝতে পারলেই আমি খুশি। যত ভালো করে শিখতে পারবি তত আমি খুশি। অ্যাটলিস্ট একটা স্টুডেন্টও যদি ভালো করে পড়াশোনা করে, থার্মোডাইনামিক্স সম্পর্কে জানতে পারে, তো আমার ভালো লাগবে। কারণ আমি চাই না যে যেসব জিনিসপত্রগুলো লেখা আছে, যেভাবে সবাই পড়ছে সেভাবে পড়ুক, এটা আমি চাই না। কারণ এগুলো বিষয়গুলো এরকম ধরনের নয়, যেভাবে লেখা আছে বা যেভাবে করা রয়েছে এরকম ধরনের নয়। যে কোনো ওপেন ভেসেলে একটা কথা তুই মনে রাখবি, আমি অনেক কথা ভুলে যাই বলে ছোটোখাটো করে লিখে রাখি, যাতে করে তোকে বলতে পারি, কারণ কত কথা বলবো তো মনেই থাকে না, হ্যাঁ, এটা ওটা সেটা। সেই জন্য যখন প্রেজেন্টেশন তৈরি করি ভাবি অন্তত আমার একটা তোকে 2 ঘন্টা পড়ানোর জন্য, 1.5 ঘন্টা পড়ানোর জন্য অন্তত 6 থেকে 8 ঘন্টা আমার সময় লাগে ভাবতেই, যে কী কী বিষয়টা কিভাবে আমি তোকে শেখাবো। ভাবতে পারবি না যে কতটা সময় যায়, কতটা টাইম ইউটিলাইজ করতে হয় এর জন্যে। যদি বুঝতে পারিস তাহলে ব্যাপারটা ভালো লাগবে আমার। সবসময় এটা মনে রাখবি যে থার্মোডাইনামিক্সে যা কিছু করা হয় সব ওপেন ভেসেলের মধ্যে করা হয়। এটা অঙ্কেতে লেখা থাকে না, কখনো লেখা থাকবে না, কিন্তু তোকে ধরে নিতে হবে। কারণ থার্মোডাইনামিক্সের মূল কথাটাই হচ্ছে যে যা কিছু করা হবে সব ওপেন ভেসেলের মধ্যেই করা হবে। ফাঁকা কন্টেনার, মাথা খোলা, ফাঁকা কন্টেনারে এক্সটার্নাল কোনো প্রেশার আসে না, উপর থেকে কোনো প্রেশার আসে না। সেই জন্যে ওপেন ভেসেলে প্রেশারের চেঞ্জটা আমরা সবসময়তেই ডিপিটা জিরোই ধরা হয়। সেই জন্যে যে কোনো প্রসেসে সবসময় প্রেশারের যে চেঞ্জটা সেটা জিরোই হবে। মানে কোনো একটা প্রসেস প্রাইমারিলি সেটা আইসোবারিকই হবে,
এবার তার সাথে আইসোকোরিক হতে পারে, আইসোথার্মাল হতে পারে, এসব হতে পারে। অন্য প্রসেসগুলো তোমাকে নিজেকে করতে হবে। টেম্পারেচার ফিক্স রেখেছো প্রথমে, পরে থ্রু আউট দ্য প্রসেস, কি ভলিউম ফিক্স রেখেছো, এসব তুমি করেছো, কিন্তু প্রেশারের ব্যাপারটা কিন্তু কোনো করার দরকার নেই। প্রেশার অটোমেটিক্যালি ফিক্সড। যে কোনো কেমিক্যাল রিয়াকশন সবসময় ওপেন কন্টেনারের মধ্যেই করা হবে। থার্মোডাইনামিক্সে এটা কন্ডিশন, থার্মোডাইনামিক্স এটা ধরে নেয়া। সেই জন্যে যখনই কোনো নিউমেরিক্যাল প্রবলেম দেখবি তখনই কিন্তু ওখানে বুঝে যাবি যে প্রেশার কিন্তু ফিক্সড আছে, ওটা কিন্তু আইসোবারিক প্রসেস। আমি তোকে আজকে বলে দিলাম, তুই এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবি। তো আইসোবারিক প্রসেস মানে হচ্ছে এটা প্রেশার কনস্ট্যান্ট রেখে আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যেতে পারি। ওটা অটোমেটিক ব্যাপার, ওটাতে কোনো অ্যাডিয়াবেটিক, দেখ অ্যাডিয়াবেটিক প্রসেস এটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি? অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে যে তোর যে সিস্টেমের মধ্যে কোনো হিট বাইরে থেকে ফ্লো করবে না, ভিতরে আসবে না, বা ভিতর থেকে বাইরে কোনো হিটের ফ্লো হবে না। নো হিট ক্যান ফ্লো ইনটু অর আউট অফ দ্য সিস্টেম, তাকে বলে অ্যাডিয়াবেটিক প্রসেস। তুই ভালো করে খেয়াল করে দেখ যে কি লেখা আছে। দেখ কিউ ইকুয়ালস টু 0, এ কথা লেখা নেই যে ডেল্টা কিউ ইকুয়ালস টু 0, এ কথা কোনোদিন লিখবি না, নেভার। কারণ ভিতরের কিউ বেশি বাইরের কিউ বেশি এই ব্যাপারটা নয়, এই বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে হিটের এক্সচেঞ্জ হচ্ছে কিনা, কত কোয়ান্টিটি হিট বাইরে যাচ্ছে কি ভিতরে আসছে, সেটা একটা হিটের ভ্যালু, কিউ এর ভ্যালু, নট ডেল্টা কিউ এর ভ্যালু। কারণ কিউটা তো পাথ ফাংশন, যেটা পাথ ফাংশন হবে সেটা ডেল্টা দিয়ে লেখা যাবে না, ডেল দিয়ে লেখা যাবে না, কারণ সেটা ডিফারেন্স বোঝাচ্ছে না, এটার সাথে এটা ডিফারেন্স বোঝাচ্ছে না, সেটা একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। একটা জায়গা থেকে আর একটা জায়গায় হিট গেছে, কতটা কোয়ান্টিটি গেছে, এরকম নয় যে এতে হিট এতটা, বিতে হিট এতটা, তাহলে ডিফারেন্স এতটা। হিট বলতে তা বোঝায় না, হিট এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, টেম্পারেচার এক জায়গায় আরেক জায়গায় থাকে, এখানে টি এত, ওখানে টি এত, কিন্তু হিট সেটা কিন্তু Q1 Q2 নয়। সেই জন্য ডেল্টা কিউ বলে কোথাও লেখা থাকবে না। লেখা আছে কিন্তু বইতে, আমি তোকে বলছি লেখা আছে, তুই খুঁজে দেখবি লেখা আছে ডিকিউ, এসব ডিকিউ ফিকিউ লেখা আছে, ডিকিউ ফিকিউ লেখা আছে, ডিকিউ লেখা আছে, ডেল্টা কিউ লেখা আছে, এসব লেখা যায় না, এরকম লিখলে হয় না। তো চলছে আর কি, এরকম ধরনের লেখা চলছে, তো চলছে হিট এক্সচেঞ্জ উইথ দ্য সারাউন্ডিংস ইজ ইকুয়ালস টু 0। তো কোনোভাবে হিট ভিতর থেকে বাইরে কোনোভাবে এক্সচেঞ্জ হবে না, তাকে বলে অ্যাডিয়াবেটিক প্রসেস। তো আমি তোকে বোঝালাম যে কি কি প্রসেস। আর একটা আছে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস, তো সাইক্লিক প্রসেস কি? সাইক্লিক প্রসেস হচ্ছে যে তুই, আমি তোকে দেখাচ্ছি, এগুলো এখন একটু বুঝতে পারবে, দেখে আমি তোকে সিম্পল আমার মতো করে বলছি যে ধর এ বলে একটা স্টেট আছে, তার থেকে তুই বিতে গেছিস, বি একটা আর একটা স্টেট, তার থেকে সিতে গেছিস, তার থেকে ডিতে গেছিস, আবার এতে ফেরত এসেছিস, হতে পারে। তো এখানে টেম্পারেচার T1 ছিল, ভলিউম ভি, যা যা ছিল আর কি, প্রেশার ফেশার যা যা ছিল, সব কিছুই আবার আগের জায়গায় চলে এসছে। কারণ এ থেকে তুমি বিতে গেছো, বি থেকে তুমি সিতে গেছো, সি থেকে তুমি ডিতে গেছো, ডিতে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তাহলে যেসব ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, মানে যেসব স্টেট ফাংশন, যত স্টেট ফাংশন সবই কি হবে না, সবই কিন্তু 0 হবে, চেঞ্জটা ডিটি ইকুয়ালস টু 0 হবে, ডিভি ইকুয়ালস টু 0 হবে, ডিপি ইকুয়ালস টু 0 হবে, আরো যা যা স্টেট ফাংশন সবই 0 হবে।
কিন্তু যেহেতু মাঝখানে মাঝখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তাই ওয়ার্ক বা কিউ এগুলো কিন্তু জিরো নাও হতে পারে। সেই জন্যে স্টেট ফাংশন কিন্তু জিরো হবে। আমি পাথ ফাংশন যে জিরো হবে সেটা আমি বলিনি, আমি স্টেট ফাংশনের কথা বলেছি, যেটা ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের মেজার করা যায়, তাদের ডিফারেন্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে যখনই কোনো সাইক্লিক প্রসেস হবে তখনই ম্যাক্রোস্কোপিক প্রপার্টি যেগুলো স্টেট ফাংশন তাদের ডিফারেন্স সবসময় জিরো হতেই হবে, কারণ সেটা ইনিশিয়াল স্টেটেই ফেরত চলে আসে। ইনিশিয়াল স্টেটে when a system in a given state goes through a number of different processes, প্রসেসটা ডিফারেন্ট হতে পারে, আইসোথার্মাল হতে পারে, অ্যাডিয়াবেটিক হতে পারে, যা কিছু হতে পারে, আলটিমেটলি ফাইনালি রিটার্নস টু ইনিশিয়াল স্টেটে চলে এলো। মানে কি, তার সেই টেম্পারেচার, প্রেশার, ভলিউম হ্যানা ত্যানো যেগুলো মেজারেবল কোয়ান্টিটি সেগুলো একই হয়ে গেল। তাহলে যখন তুই ডিফারেন্স করবি T2 - T1, V2 - V1, P2 - P1, সব কি হবে, সব একই হয়ে যাবে। তো সেই জন্য dP0, dV0, DHটা এখনো পড়িসনি, আমি তোকে ভালো করে বুঝিয়ে দেবো। ডি হচ্ছে এনার্জি, এনার্জিটাও ওই আগের একই জায়গায় চলে এসছে, তো এনার্জিটাও জিরো হবে। তো এগুলো ইন্টারনাল এনার্জি ওটাকে বলে, তার যাকে আমি পরে বলবো। তো এগুলো হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। তুমি যখন একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাবে, স্টেট কি, স্টেট মানে হচ্ছে তুমি টেম্পারেচার, প্রেশার, ভলিউম এইসব বলে দিয়েছো, তাই একটা স্টেট হয়ে গেছে। সিস্টেম কি, সিস্টেম মানে হচ্ছে যেটা ইউনিভার্সের থেকে আলাদা করে বাউন্ডারি দিয়ে আলাদা করা রয়েছে, যাতে কিছু অ্যাটমস, মলিকিউলস, আয়ন্স যা কিছু আছে তার সিস্টেম। সিস্টেম ওয়ান ইনিশিয়াল সিস্টেম, ইনিশিয়াল স্টেট সিস্টেম বলছি। স্টেট, স্টেট মানে হচ্ছে তার টেম্পারেচার, প্রেশার, ভলিউম এসব বলে দেওয়া হয়ে গেছে। এবারে তাকে নিয়ে কি করছো না, তুমি চেঞ্জ করছো প্রসেসের থ্রু দিয়ে, থার্মোডাইনামিক প্রসেস, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, আইসোবারিক, আইসোকোরিক, সাইক্লিক করে তোরে তুমি আবার ফাইনাল স্টেটে নিয়ে যাচ্ছ। মানে সেখানে টেম্পারেচার, প্রেশার আলাদা, সাইক্লিক হলে একই হয়ে যাবে, অন্য ক্ষেত্রে কোনো না কোনো থার্মোডাইনামিক প্যারামিটার, কোনো না কোনো থার্মোডাইনামিক প্রপার্টি ডিফারেন্ট হবে। টেম্পারেচার হয় ডিফারেন্ট আছে, না হয় প্রেশার ডিফারেন্ট আছে, কোনো একটা অনেকগুলো ডিফারেন্ট হতে পারে, সে নিয়ে বলছি। তো ডিফারেন্ট, তো টোটাল পিকচারটা তোকে বোঝার চেষ্টা কর যে টোটাল ঘটনাটা কি, সেটাই হচ্ছে আমাদের কাছে মূল ব্যাপার। টোটাল বক্তব্যটা আমি তোকে কি বোঝাতে চাইছি থার্মোডাইনামিক্সে, সেটা যদি না তুই ভালো করে বুঝতে পারিস তাহলে তো হবে না। তাহলে আমরা কি করছি না, আমাদের কাছে একটা আছে সিস্টেম, ভালো করে বুঝে নে, সিস্টেম আছে, সিস্টেম, তার মধ্যে অ্যাটমস, মলিকিউলস এইসব রয়েছে, ভালো ভালো। এটা হচ্ছে একটা স্টেট, ইনিশিয়াল যদি বলি। স্টেট মানে তার টেম্পারেচার, প্রেশার, ভলিউম এগুলোকে কি বলে, এগুলোকে বলে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। এবারে এদের ভ্যালু আমি বলে দিলাম, এদের আমি ভ্যালু বললাম 25 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার 2 অ্যাটমসফিয়ার, ভলিউম 20 লিটার। সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল কি, একটা স্টেট, সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল একটা স্টেট। এইবারে ইনিশিয়াল স্টেট যেটা হলো, এইবারে আমি সিস্টেমটাকে চেঞ্জ করে আবার একটা, এটাও সিস্টেম, একই সিস্টেম, কিন্তু স্টেটটা কি ফাইনাল। এখানে কি টি, পি, ভি এসব আছে। আবার এখানে ভ্যালু বলে দিলাম 50 ডিগ্রি সেলসিয়াস, 4 অ্যাটমসফিয়ার, ভলিউম 50 লিটার, যাই এরকম একটা বলে দিলাম। তাহলে এটা হয়ে গেল একটা স্টেট, কারণ ভ্যালুগুলো বলে দেওয়া হয়েছে। যেভাবে এটা করা হলো তাকে বলে থার্মোডাইনামিক প্রসেস। তো এটাই হচ্ছে গল্পটা, কিন্তু এইভাবে শুরু হলো।
থার্মোডাইনামিক্সের গল্পটা এরকম ভাবে শুরু হলো। তাহলে সিস্টেম, স্টেট, প্রপার্টি, থার্মোডাইনামিক প্রসেস, তাদের মধ্যে রিলেশনশিপটা তোর সামনে তুলে ধরলাম। তুই এবার বল যে কি অসুবিধা লাগছে, কি প্রবলেম হচ্ছে, কি বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে বল। কোনো অসুবিধার কিছু নেই, আমি আবার বলবো, রিপিট করব, আমার কোনো এরকম প্রবলেম নেই। আমি আবার তোকে আমি যা পড়িয়েছি সেটার একটা সিনপসিস আমি এখানে দেখালাম। এখান থেকে তোর কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে তুই বল। কোনো অসুবিধা আছে? হ্যাঁ বল। স্যার বলছিলাম যে একটা স্টেট থেকে অন্য স্টেটে গেলে তো টেম্পারেচার, প্রেসার, ভলিউম এগুলো চেঞ্জ করছে, তাহলে ডিভি মানে ডিভি বা ডিপি এগুলো কেন তাহলে জিরো হচ্ছে? ওগুলো তো চেঞ্জ করা উচিত, মানে ওটা শোন শোন শোন, আমি বলছি, একটা স্টেট থেকে আর একটা স্টেটে যেতে গেলে যে সবগুলোকেই চেঞ্জ করতে হবে এটা বাধ্যবাধকতা নয়। হতে পারে যে আমি প্রেসারটা শুধু চেঞ্জ করেছি, তখন সেটা হবে আইসোবারিক। যদি টেম্পারেচারটা চেঞ্জ করি, প্রেসারটা যদি না চেঞ্জ করি তাহলে আইসোবারিক। যদি প্রেসারটা না চেঞ্জ করি তাহলে আইসোকোরিক হবে, ভলিউম চেঞ্জ করে। এইভাবে যেটা আমি চেঞ্জ করছি তার উপরে বেস করে বিষয়টা হবে, চেঞ্জ করার উপরে বিষয়টা ডিপেন্ড করছে যে আমরা কি চেঞ্জ করছি তার উপরে। অনেক সময় তো আমি ফিক্স রাখতে পারি না, আমি টেম্পারেচারটাকে ফিক্স রেখেছি, কি প্রেসারটাকে আমি ফিক্স রেখেছি। স্যার তাহলে তো প্রসেসের উপর ডিপেন্ড করছে। সে তো প্রসেসের উপরেই ডিপেন্ড করবে যে আমি কিভাবে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাব, সে তো অবশ্যই। সেই জন্যই তো প্রসেসটা মাঝখানে লেখা আছে, সিস্টেম বাঁদিকে, ডান দিকে আর একটা সিস্টেম। সে তো প্রসেসের উপরে অবশ্যই ডিপেন্ড করবে, তাই না? প্রসেসের উপরেই ডিপেন্ড করবে যে আমি বিভিন্ন রকম চেঞ্জ করতে পারি। আমি সাইক্লিক প্রসেস যদি হয় তাহলে আলটিমেটলি সেই একই জায়গায় ফেরত চলে আসবে। সাইক্লিক প্রসেস হলে সেটা আর অন্য কিছু হবে না, সাইক্লিক প্রসেসে ওই একই জায়গায় আবার চলে আসবে। তো সাইক্লিক প্রসেস হতে পারে। এইভাবেই আমি বলছি যে টেম্পারেচার ফিক্সড করে আমি চেঞ্জ করতে পারি, প্রেসার ফিক্সড করে আমি চেঞ্জ করতে পারি, ভলিউম ফিক্সড করে আমি চেঞ্জ করতে পারি, কিউ ইকুয়ালস টু 0 করে আমি চেঞ্জ করতে পারি। একটাকে ফিক্সড করে দিলাম, অন্যগুলো চেঞ্জ করলাম, বা একাধিক ফিক্সড করে একটাকে চেঞ্জ করলাম। সিস্টেম, একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমে যেতে গেলে কোনো না কোনোটাকে চেঞ্জ করতেই হবে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া একটু। তো কেটে দিয়েছে। তো এটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে, বুঝতে পেরেছিস? তো আমরা এবারে থার্মোডাইনামিক প্রসেস যেটা আমরা বললাম 5টা থার্মোডাইনামিক প্রসেস, সেটা তো বুঝতে পারলি। এবার আমরা চলে আসছি নেক্সট আমাদের যে টপিক সেটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে কি না, দেখ প্রসেস কিন্তু কিভাবে আমরা প্রসেসটাকে রান করাবো, তার টেম্পারেচারের কে ফিক্সড রেখে বা কোনো কিছু ফিক্সড রেখে আমি প্রসেসটা যে করছি, সেই প্রসেস কিন্তু আবার দুরকম ভাবে আমরা প্রসেসটা করতে পারি। একটা হচ্ছে কি না, একটাকে বলে রিভার্সিবল প্রসেস আর আরেকটাকে বলে ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস মানে কি? রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে যে কোনো স্টেপে প্রসেসটা তুমি তাকে রিভার্স করতে পারো, মানে উল্টো দিকে নিয়ে যাওয়া যেতে পারে। কোনোভাবেই কিন্তু সেটাকে মাঝখানের অনেকগুলো স্টেপ থাকবে প্রসেসের, এবং যে কোনো একটা স্টেপকে তার রিভার্স করা যাবে, তার উল্টো দিকে নিয়ে আসা যাবে। কিন্তু ইরিভার্সিবল প্রসেস মানে সেটা কিন্তু কোনোভাবেই সেটাকে কি করা যাবে না, রিভার্স আমি করতে পারবো না, সেটাকে উল্টো দিকে কখনোই নিয়ে আসতে পারবো না। তার শুধু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটাই কিন্তু থাকবে, তার মাঝখানে কিন্তু কোনো রকমের কোনো স্টেপ কিন্তু সেখানে থাকবে না।
ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমরা এটা বললাম। এবং যত ন্যাচারাল প্রসেস যা কিছু হয় সবই কিন্তু ইরিভার্সিবল প্রসেস, এবং ইরিভার্সিবল প্রসেসই স্পন্টেনিয়াস। রিভার্সিবল প্রসেস একটা ইনফাইনাইট টাইম টু টেক কমপ্লিশন। এটা হতে গেলে অনেকই টাইম লাগবে। এটা ছোট ছোট স্টেপে টোটাল ব্যাপারটা এক্সিকিউট করতে হবে। আমি তোকে ডিটেলে যাব, কিন্তু আপাতত প্রথমে আমি জাস্ট তোকে বললাম যে রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেস তার ব্যাপারটা কি। ধর আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুই আমার কথাটা শোন ভালো করে। কি এক্সাম্পল? না, ধর তুই ধর এখানে দাঁড়িয়ে আছিস, তো তুই এ বলে জায়গায় দাঁড়িয়ে আছিস, তো এখানে আর একটা জায়গা আছে বি। তো আমি তোর হাতে একটা মোবাইল ফোন দিলাম, দিয়ে বললাম যে তুই বি বলে জায়গায় রেখে আয়, মানে তুই বি বলে জায়গাটায় তুই রাখ। তো তুই মোবাইল ফোনটা হাতে নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তুই এখানে এনে রাখলি। এটা কি না ইনফাইনাইটসিমালি স্লোলি, মানে খুব ধীরে ধীরে এই কাজটা তুই করলি এ থেকে বিতে গিয়ে। ধর এরকম জায়গাটায় আছিস, সেই অবস্থায় আমি বললাম স্টপ, ব্যাক, তাহলে তুই ব্যাকে আসতে পারবি, কারণ যে কোনো স্টেপ তুই তো এটা এদিকে যাচ্ছিস, এদিকেও যেতে পারিস, চাইলে এদিকেও যেতে পারিস, তো রিভার্স করতে পারিস, রিভার্স করা যেতে পারে। তোর কাছে সেই অপশন আছে যে তুই মোবাইল ফোনটা নিয়ে যে কোনো সময়ে মাঝখানে সেটাকে রিভার্স করে দিতে পারিস, এটা সম্ভব। কিন্তু ধর এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, এবারে কি করলি না এ থেকে তুই বিতে যাচ্ছিস, তুই এখানে দাঁড়িয়ে আছিস, তোর হাতে মোবাইল ফোন দিয়ে বলেছি যে বি বলে জায়গাটায় তুই রাখ। তুই কি করলি, এখান থেকে মোবাইল ফোনটা ছুঁড়ে এখানে দিয়ে দিলি, মোবাইল ফোনটা ছুঁড়লি। তো ছোঁড়ার সময় এরকম একটা জায়গায় যখন মোবাইল ফোনটা এসছে, তখন আমি বললাম স্টপ, ব্যাক। তুই কি করাতে পারবি? ব্যাক করাতে পারবি? তুই ওটাকে ছুঁড়ে দিলি, যখন মাঝখানের একটা স্টেপে গেছে মানে যাচ্ছে, তখন কি তুই তাকে আবার উল্টো দিকে নিয়ে আসতে পারবি? নেভার। সেখানে শুধু ইনিশিয়াল স্টেট আছে আর ফাইনাল স্টেট আছে, মাঝখানে কোনো স্টেপ নেই। তাই এই প্রসেসটাকে বলবো ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেস মানে সেখানে কোনো মাঝখানে কোনো অবস্থাতেই রিভার্স করা যাবে না, উল্টো দিকে নিয়ে আসা যাবে না, প্রসেসটাকে উল্টো দিকে রান করানো যাবে না। যদি এমনটা হয় তাহলে তাকে বলে ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস মানে ইনফাইনাইটসিমালি স্লোলি, একেবারে ছোট 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 পার্টে ভাগ করে নেওয়া হচ্ছে। এখান থেকে হয়তো মোবাইল ফোনটা ওখানে রাখতে গেলে হয়তো 1 বছর সময় লেগে গেল, কি আরো অনেক বছর সময় লেগে গেল, এত স্লোলি মুভ করছে, এত স্লোলি রান করছে, যাচ্ছে। দিস ইজ ইম্পর্টেন্ট, এটাই গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আমি বলছি, যে আমি রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেসের একটা এক্সাম্পল তৈরি করে তোকে বললাম বোঝার সুবিধার জন্য। কিন্তু এখানে কেমিস্ট্রিতে এরকম ধরনের এক্সাম্পল চলবে না। কেমিস্ট্রিতে কি এক্সাম্পল হবে সেটাও আমি তোকে বলছি, কিন্তু তুই এটা বুঝতে পেরেছিস রিভার্সিবল না ইরিভার্সিবল? হ্যাঁ স্যার বলছি লাস্টের টাইম একটু রিপিট করবেন, আমি না কেটে গেছিলাম। কে বলছিস? আত্রেই। আমি
বলছি, কোনো অসুবিধার কিছু নেই, নিশ্চয়ই বলছি। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখ, অন্য এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, আমি আবার অন্য এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা তো দিয়েছিলাম, যাকে আমরা একটা অন্য কোনো এক্সাম্পল, একটা কেমিস্ট্রির মতো করে একটা এক্সাম্পল দিই। যে ধর কি বলি, ঠিক আছে, তুই আবার ফোন কর, দাঁড়া 1 মিনিট, একটু ফোন কর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার তো হ্যাঁ বলুন, আমার ক্লাস হচ্ছে, মানে ক্লাসটা একটু বাদে 10:30টায় শেষ হবে। আচ্ছা ঠিক আছে। তো ধর আমি একটা তোকে এক্সাম্পল দিচ্ছি। ধর কথার কথা যে ধর আমরা একটা বিকার নিয়েছি, একটা কন্টেনার নিয়েছি, এরকম একটা কন্টেনার নিয়েছি। তার উপরে একটা এরকম পিস্টন আছে, পিস্টন ফিজিক্সে এরকম পিস্টন আছে, এখানে গ্যাস আছে। তো এখানে গ্যাস রয়েছে, এর ভলিউম V1, এবারে এখানে একটা বড় পাথর, একটা 5 কেজি পাথর, একটা স্টোন রয়েছে, 5 কেজি স্টোন রয়েছে। গ্যাসটা কি করছে না, এই পিস্টনটাকে ঠেলছে, কিন্তু পাথরটা যেহেতু এর ওপর রয়েছে তাই পিস্টনটাকে ঠেলে তুলতে পারছে না। কতটা বোঝার চেষ্টা কর, গ্যাস রয়েছে, ওর ওপরে একটা পিস্টন দেওয়া আছে, পিস্টনটার উপরে একটা পাথর দেওয়া রয়েছে, 5 কেজি পাথর দেওয়া রয়েছে। তো এই অবস্থায় ওটা এরকম রয়েছে, একটা পার্টিকুলার জায়গায় ভিতরের প্রেসার আর এক্সটার্নাল প্রেসারটা ইকুয়াল হয়ে গেছে, তাই গ্যাসের প্রেসারটা আর এক্সটার্নাল প্রেসারটা যেহেতু ইকুয়াল হয়ে গেছে তাই V1 ভলিউমটা রয়েছে। এবারে তুই যদি হঠাৎ করে এই পাথরটা সরিয়ে নিস তাহলে কি হবে? তাহলে সরিয়ে নিলে কি হবে না, এই পিস্টনটা দাম করে খানিকটা উঠে যাবে, পিস্টনটা দাম করে উঠে গিয়ে V1 থেকে V2 ভলিউম হয়ে যাবে, হ্যাঁ কি না? আমি একটা গ্যাস রয়েছে, গ্যাসটা পিস্টনের উপর প্রেসার দিচ্ছে, তুই তার উপরে কি করেছিস না, তার উপরে একটা পাথর বসিয়ে রেখেছিস। এবারে পাথরের প্রেসারে ওটা নিচের দিকে রয়েছে, গ্যাসটা ওটাকে ঠেলছে, দুটো প্রেসার ইকুয়াল হয়ে এরকম জায়গায় V1 ভলিউমে রয়েছে। এবারে তুই এই পাথরটাকে কি করলি না, পাথরটাকে এরকম ভাবে সরিয়ে দিবি। পাথরটাকে যেই সরিয়ে দিবি তাহলে কি হবে, এক্সটার্নাল প্রেসারটা কমে গেল, ইন্টারনাল প্রেসারটা বেড়ে গেল। তো তখন কি হবে না, এটা উপরের দিকে দাম করে উঠে যাবে, তাহলে V1 ভলিউম থেকে কি হয়ে গেল, V2 ভলিউম হয়ে গেল। এই যে ওয়ার্কটা, এটাকে কি বলা হবে, ইরিভার্সিবল ওয়ার্ক। এটাকে বলে ইরিভার্সিবল ওয়ার্ক। ইনিশিয়াল ভলিউম V1, তারপরে V2। এবারে দেখ, সাইড বাই সাইড আমি তোকে এই জিনিসটাই বোঝাচ্ছি। এবারে দেখ, এখানে একটা পিস্টন রয়েছে, ঠিক আছে, পিস্টন রয়েছে, তার উপর এরকম রয়েছে। এইবারে এটার ভলিউম V1, এখানে 5 কেজি কি দেয়া রয়েছে না, এখানে 5 কেজি রয়েছে, কিন্তু 5 কেজি একটা পাথর নয়, 5 কেজি স্যান্ড রয়েছে, স্যান্ড, বালি দেখেছিস তো, গুঁড়ো গুঁড়ো হলুদ, তো 5 কেজি রাখা রয়েছে, তাহলে এটা V1 ভলিউমে থাকবে। এবারে তুই একটা একটা করে বালি এখান থেকে সরাচ্ছিস, একটা করে বালির দানা সরাচ্ছিস, তাহলে তাতে এই পিস্টনটা কি হবে, একটু একটু করে উপরে উঠবে, কারণ তুই অল্প অল্প করে বালির দানা একটা করে রিমুভ করছিস, তাহলে পিস্টনটা অল্প অল্প করে উঠবে, হ্যাঁ কি না? কারণ প্রেসার তো কমছে। যখন পুরো 5 কেজি সরিয়ে নিবি তখন এটা কোথায় চলে যাবে না, এটা V2 ভলিউমের জায়গায় চলে যাবে। এই যে সেকেন্ড টাইমে যে ওয়ার্কটা করলি তাকে বলে কি, রিভার্সিবল
ওয়ার্ক। তুই আমার কথা বুঝেছিস না বুঝিসনি এবার বল। রিভার্সিবল ওয়ার্ক, ইরিভার্সিবল ওয়ার্কের জন্য আমি তোকে অনেক এক্সাম্পল দিয়ে বোঝালাম। ইজ ইট ক্লিয়ার টু ইউ? Yes, sir. আত্রেই, হ্যাঁ স্যার এবার বুঝেছি। তো আমরা বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে যদি রিভার্সিবল হয় একটা ওয়ার্ক, তাহলে সেটা ছোট 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 স্টেপে ভাগ করে হবে। কিন্তু যেটা ইরিভার্সিবল হয় সেটা ছোট ছোট স্টেপে ভাগ করে হবে না। আমি এবারে যে কথাটা দেখাচ্ছিলাম তোকে, সেই কথাটা দেখ, যে ইনফাইনাইট টাইম টু টেক কমপ্লিট, অনেক সময় লাগবে তাকে কমপ্লিট করতে, তাকে তুই কমপ্লিট করতে পারবি না, অনেক সময় লাগবে। তাহলে দেখ যে গ্যাস রয়েছে, তার উপরে প্রেসার ছিল পি, আস্তে আস্তে একটু একটু করে কমেছে, মাঝখানে ইন্টারমিডিয়েট একটা স্টেপ রয়েছে, ইন্টারমিডিয়েট পজিশন রয়েছে। তো অল্প অল্প করে কমতে কমতে যদি উপরের দিকে ওঠে, গ্যাসটা যদি আস্তে আস্তে ঠেলে, তাহলে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন, এই বাঁ দিকেরটা এটা কি না, এটা হচ্ছে রিভার্সিবল। রিভার্সিবল, অল্প অল্প করে প্রেসার কমেছে, কিন্তু এখানে এটা ইনিশিয়াল আর এটা হচ্ছে কি ফাইনাল। এটা একটা স্টেপ, এখানে V1 ছিল, একসাথে V2 হয়ে গেছে, পি থেকে চেঞ্জ হয়ে গিয়ে পি ড্যাশড হয়ে গেছে। এখানেও হয়েছে পি ড্যাশড হয়েছে, কিন্তু এটা স্টেপ ওয়াইজ হয়েছে, ছোট 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 স্টেপে হয়েছে। তো সেই জন্যে এটাকে রিভার্সিবল বলবো, এটাকে ইরিভার্সিবল বলবো, এটাই আমি বললাম। তো আজকে এই পর্যন্ত থাক, ভালো করে তুই পড়, জিনিসটা বোঝার। আমি একটু স্লো যাচ্ছি কারণ কনসেপশনটা একটু রেডি করার দরকার। জানি অনেকের স্কুলে পরীক্ষা দিয়ে, কিন্তু আমি ওরকমভাবে পড়াতে পারবো না, একটু তাড়াতাড়ি করে পড়ালে কিন্তু জিনিসটা মাথায় ঢুকবে না। তো সেই জন্যে এরকমভাবে একটু পড়াচ্ছি। ওয়ার্ক ডান নিয়ে আরও অনেক কথা বলার আছে, পরের দিনকার আরও অনেক জিনিস নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে গুড নাইট, ভালো থাকিস, আর পরের দিনকার আবার দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।